আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি বিশ্বাস করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বিশেষ করে আজকে যে ওয়েদার, হ্যাঁ, এই ওয়েদারে ক্লাস করা খুবই কঠিন। আজকে ওয়েদার হচ্ছে খুব ঘুমানোর সময়, সাথে যদি একটু খিচুড়ি খেয়ে ঘুমানো যায়। আমি তো এমনি ভোজন রসিক মানুষ, খেতে অনেক পছন্দ করি। তো আজকের দিনটা আমাদের মতো ভোজন রসিকদের জন্য অ্যাকচুয়ালি ঈদের দিন, ঠিক আছে? তো ঈদের দিনকে যারা নষ্ট করে আজকে ক্লাসটা করবে, তাদের জন্য 1 মার্কস 100% কমন থাকবে। তুমি পরীক্ষা দিয়েছো বিভিন্ন জায়গায়, জানো যে টেস্ট থেকে একটা কোশ্চেন থাকেই। নর্মালি তুমি যে টেস্টটা পড়ে যাও ইনসাইট না বুঝে, আমরা ওই জায়গাতে যাব না। নর্মালি এটা থাকলে এটা হয়, এরকমভাবে পড়লে পারফেকশন আসে না। কোশ্চেন 10টার জায়গায় 4টাই ভুল হয়ে যায়, রাইট? সো আজকের ক্লাসটা আমরা খুবই মনোযোগ দিয়ে করব এবং সেন্স অফ টেন্স বোঝার চেষ্টা করব। এটা কোন সেন্স থেকে কিভাবে হয়, এটা থাকলে এটাই হয়, ব্যাপারটা এরকম না। আমরা আজকে এটা উপলব্ধি করার চেষ্টা করবো, রাইট? আমি একটু ক্লাসটি শেয়ার দিয়ে দিচ্ছি। আজকে খুবই ইম্পর্টেন্ট ক্লাস বাচ্চারা, আমি আশাবাদী আপনারা একটু শেয়ার দিয়ে দিবেন। আপনারা একটু শেয়ার দিয়ে দিবেন, ঠিক আছে? আমি শেয়ার দিয়ে দিচ্ছি। রৌনক জাহান বলছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। প্রেরণা প্রাপ্তি, কেমন আছেন ভাইয়া? এই তো ভালো আছি, রাইট। আদাব আদাব। সালাম দিয়েছেন স্যাক্রিফাইস, মেঘলা জান, জেরিন, আফরিনা, নীলা। একটু সবাইকে একটু কাইন্ডলি মেনশন দিয়ে দেবেন, রাইট? সবাইকে একটু মেনশন দিয়ে দেবেন, হ্যাঁ, সবাইকে একটু মেনশন দিয়ে দেবেন। একটু সবাইকে মেনশন দিয়ে দেবেন। একটু সবাইকে মেনশন দিয়ে দেবেন। রাকিবুল ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ক্যাসে হো আপ লোগ? কেমন আছেন আপনারা, রাইট? আমি আশা নয় বিশ্বাস করি সবাই অনেক ভালো আছেন ভাই। হ্যাঁ, কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে রে আজকে? হ্যাঁ, বৃষ্টি 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 হয়, বৃষ্টি কেমন লাগে? বৃষ্টি পরে ফোটা ফোটা পায়ে দিয়ে ছিঁড়া জোটা, রাইট? একটু সবাইকে একটু মেনশন দিয়ে দিবেন, হ্যাঁ। আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু সবাইকে ক্লাস আমরা মেনশন দিয়ে দিই। আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আমরা টেন্স বলতে অ্যাকচুয়ালি কি বুঝি? টেন্স বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? আসেন, আজকে এটা আদি অন্ত নক্ষত্র যা আছে সব পড়ে ফেলবো, হ্যাঁ। ডেফিনেশনটা কি বলছে? টেন্স ইজ দ্য চেঞ্জ অফ ভার্ব টু শো ওয়েন অ্যান অ্যাকশন টেক্স প্লেস। কখন কাজটি সংঘটিত হয়। আপনি ছোটোবেলায় এরকম সুন্দর করে পড়ছেন যে আমার বাবাও ইংরেজি শিক্ষক ছিল, ছোটোবেলায় প্রচুর মারধর করে পড়াইতো আর কি। হ্যাঁ, ছোটোবেলায় এভাবে শিখাইছিল যে একটা ছিল টেন্স বুড়ি, চলতো সেই গুড়ি গুড়ি, 3টি ছেলে মেয়ে তার, প্রেজেন্ট পাস্ট ফিউচার, রাইট? একটু মনোযোগ দিয়ে, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে আসেন। তো ওই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি যে টেন্স কয় প্রকার পড়ে? পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, আর এটা কি আমরা বলি ফিউচার টেন্স, তাই তো? মোট মোট কথাটা কি? ডেফিনেশনটা জানা লাগবে, অনেকবার পরীক্ষায় পড়ছে। টেন্স ইজ দ্য চেঞ্জিং অফ, আমরা বলছি ভার্বের পরিবর্তন কিসের সাথে? উইথ দ্য চেঞ্জ অফ টাইম, টাইমের সাথে সাথে যে পরিবর্তিত হয়। আমরা ছোটোবেলায় এরকম পড়েছি ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে, রাইট? আমরা ছোটোবেলায় এরকম পড়েছি ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে কি বলে? তা আমরা বলেছি ভাইয়া ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে কি বলে? টেন্স বলে, তাই না? যেমন আমি যদি বলি আমি খাচ্ছি, তার মানে কি এখন বোঝাচ্ছে। আমি খেয়েছিলাম মানে খাওয়া শেষ বোঝাচ্ছে। আমি খাবো তার মানে ভবিষ্যৎ টাইমটা ইন্ডিকেট করতেছে। তার মানে আমার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কথা হচ্ছে। তার মানে এই যে টেন্সটা হচ্ছে ওইটাই ক্রিয়াটা কোন সময় কাজটা করতেছে, অতীতে, বর্তমানে নাকি ভবিষ্যতে। তার মানে ওই জন্য আমরা বলছি অ্যাকশন অফ টাইম। কি বলছি বলেন না? আমরা অ্যাকশন অফ টাইমের কথা বলছি, ওকে। এবার আসেন, এবার এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করেন, দেখেন 1 নম্বর কোশ্চেন প্রচুর পরীক্ষায় আসছে। দ্য টেন্স অফ আ ভার্ব রিলেটেড টু, রাইট? রিলেটেড টু আমরা এটাকে কি বলতে পারি? আসেন, এটার উত্তরটা কি হতে পারে আমরা একটু দ্রুত উত্তর করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ওকে। আমরা একটু দ্রুত উত্তর করার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটু দ্রুত এটা উত্তর করেন তো ভাই, এটা উত্তরটা কি হবে?
ওকে, নুরুল মোল্লা মেনশন দিয়েছো। আল্লাহ তোমার ভালো করুক, বালা মুসিবত দূর করুক, আসমানে বালা আসমানে উঠিয়ে দিক, জীবনে বালা জমে নামা দিক, আমিন। এরকম বাচ্চারাই তো ভালো না, যারা সুন্দর করে মেনশন দিয়ে ক্লাসে সবাইকে জানায় দেয়। সোনিয়া আক্তার সুন্দর, কে সুন্দর? আমি সুন্দর না, আমার পড়ানো সুন্দর। আসেন একটু দ্রুত আমরা একটু কমেন্ট করব। দ্য টেন্স অফ এ ভার্ব ইজ রিলেটেড টু, এটা কিসের সাথে সম্পর্কযুক্ত? ইসরাত বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জীবন চৌধুরী টাইম, ও ভেরি গুড জীবন, ভেরি গুড। প্রমি আক্তার উত্তর করছে, এ তামান্না নূর উত্তর করছে টাইম। এরপরে শাওলিন আক্তার বলছে টাইম, নুরুল মোল্লা বলছে টাইম, ড্রিম স্যাক্রিফাইস বলছে টাইম, তারপরে সাবরিনা বলছে এ, রনি বলছে এ, সোনিয়া আক্তার বলছে টাইম। ভেরি গুড। দেখো এই কোশ্চেনগুলো এত ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় আসে, দেখো আকাশে যতগুলো তারা ততবার পরীক্ষায় পড়ছে, তাই না? তাহলে আমরা একটু আগে পড়ে আসলাম যে টেন্সের যে ভার্বটা সেটা রিলেটেড টু কী হবে, তো বলছে ভাইয়া এটা টাইম হবে, এটা ছোটো বাচ্চার আম্মুও পারে, তাই তো? আসো এরপরে আসো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কি বলি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা বলি যে বর্তমানকালের কার্য, নিকট ভবিষ্যৎ, রাইট, এটা নিয়ে আমরা কথা বলবো একটু পরে। অভ্যাস বা প্রকৃতি, এটা নিয়েও আমরা একটু পরে কথা বলবো। এরপরে চিরন্তন সত্য, এটা নিয়েও একটু পরে কথা বলবো। বৈজ্ঞানিক সত্য ও ঐতিহাসিক ঘটনাকে বর্ণনা করার ক্ষেত্রে আমরা যে টেন্সটা ব্যবহার করি সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা বলে থাকি। এটা তোমরা জানো, তাই তো? এটা তোমরা জানো। এটা স্ট্রাকচার কি? স্ট্রাকচার তুমি জানো না? বলছে জানি ভাইয়া। ওকে, আসেন। নর্মালি নোটের ক্ষেত্রে এই জিনিসগুলো সুন্দর করে মুখস্থ রাখতে হয়। যেমন এই যে নোটগুলো দেওয়া আছে, হ্যাঁ, অলওয়েজ, এই যে অলওয়েজ, এগুলো কি? তাহলে আমরা বলছি এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যাডভার্বস। এগুলো কি? ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব, কতবার ঘটে। অলওয়েজ মানে কি? আমরা বলি 100%। ইউজুয়ালি, নর্মালি, জেনারেলি বললে আমরা কত পার্সেন্ট বলি? 80%। যেমন আপনি আল্লাহর প্রত্যেক দিন একটা ঘটনা ঘটান, এটাকে আমরা বলি 100%। এরপরে আপনি ধরেন মাসে 80 বার একটা ঘটনা ঘটান, মাসে যদি 100 বারে ঘটনাটা ঘটান তাহলে আমরা বলি অলওয়েজ। মাসে যদি 80 বার একটা ঘটনা ঘটান অর্থাৎ 80%, তখন আমরা বলি ইউজুয়ালি, নর্মালি বা জেনারেলি। রেগুলারলি বা ওপেনের ক্ষেত্রে আমরা বলি প্রায় হচ্ছে 60%, 60 বারের মতো ঘটনা ঘটান। সামটাইমসের ক্ষেত্রে আমরা বলি 40%, এবং অকেশনালি মানে কম ঘটে, এটা হচ্ছে 20%, তাই তো? তাহলে মাসে আপনি কতবার একটা ঘটনা ঘটান সেইটার উপরে যে অ্যাডভার্বগুলো বলে সেটাকে আমরা বলি অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি। তো এই যে অলওয়েজ, ইউজুয়ালি, নর্মালি, জেনারেলি, রেগুলারলি, ওপেন, সামটাইমস, ওকেশনালি, হ্যাঁ, এগুলো থাকলে আমরা সাধারণত এই গরিব দেশ তো আমরা অত্যন্ত গরিব, এই গরিব যারা আমরা আছি, রাইট, এই গরিবের আমরা তখন বলি যে এটা হচ্ছে ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যদিও কথাটা আংশিক সত্য, আপাতত তোমার পরীক্ষার জন্য ধরে নাও, আমাদের যখন পেইড ব্যাচগুলো শুরু হবে তখন আমরা দেখবো যে এগুলোর ডাইমেনশনটা কীভাবে চেঞ্জ হয়। এবার আসো, অন দিয়ে দিনের নাম, টোয়াইসের পরে সময়বাচক শব্দ, যেমন টোয়াইসের পরে আপনি ইয়ার লিখছেন এরকম। এভরির পরে সময়বাচক শব্দ, যেমন এভরিডে, এভরি মান্থ, এভরি ইয়ার। ইনের পরে হচ্ছে ঋতুর নাম, রাইট, ওইটাই আমি একদম সংক্ষেপে লিখে দিয়েছি যে অনের পরে কিসের নাম, বলছে অনের পরে হচ্ছে দিনের নাম, টোয়াইস এবং এভরির পরে হচ্ছে আপনার সময়বাচক শব্দ আসবে, এবং ঋতুর সাথে কি আসবে? ঋতুর সাথে ইন আসবে। এই কয়টা কথা যদি আপনি মনে রাখেন তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উত্তর করাটা আমরা একটু ভালোভাবে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? তাহলে আমি আবার বলছি যে অলওয়েজ, ইউজুয়ালি, নর্মালি, জেনারেলি, রেগুলারলি, ওপেন, সামটাইমস, ওকেশনালি, অন দিয়ে দিনের নাম, টোয়াইসের পরে সময়বাচক শব্দ, এভরির পরে সময়বাচক শব্দ, এবং ইনের পরে যদি ঋতুর নাম থাকে, রাইট, আমি আবার বলছি ইনের পরে যদি ঋতুর নাম থাকে। যেমন এখানে কি আছে দেখো, অলওয়েজ, তখন আমরা এখানে কি দিয়েছি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়েছি, গোজ। জানো না তুমি? আমরা কি জানি? স্ট্রাকচার কি? সাবজেক্ট, এরপরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরেটা কি? অবজেক্ট। এটা ছোটো বাচ্চার আম্মুও জানে, তাই না? তা এবার দেখো, আই গো টু মস্ক অন ফ্রাইডে, অন দিয়ে দিনের নাম লেখা আছে, দ্যাটস ওয়াই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করেছি। হি ওফেন গোজ টু, হ্যাঁ, ক্যাসিনো, ঠিক আছে? এই যে ওফেন আছে, তাহলে আমরা জানি ওফেন থাকলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এগুলো ছোটো বাচ্চার খেলা, রাইট? আস্তে আস্তে আমরা ডিপে যাবো ইনশাল্লাহ। দেখেন এবার খুবই মনোযোগ দিন, আমরা বলছি ঐতিহাসিক ঘটনাকে বর্ণনা করতে গেলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথা বলি। বাবু একটু সুন্দর করে উপলব্ধি করার চেষ্টা করো তো। ঐতিহাসিক ঘটনা তুমি যদি বলো, এই যে দেখো আমরা বলি শাহজাহান কি তৈরি করছে? তাজমহল তৈরি করছে, অ্যাজ দ্য টম্ব অন দ্য গ্রেভ অফ, হ্যাঁ, গ্রেভ অফ হিজ ওয়াইফ মমতাজ মহল। তাহলে এই যে শাহজাহান মমতাজ মহলের জন্য সে তাজমহল নির্মাণ করছে, এই যে তাজমহলের ছবিটা আপনি দেখতে পাচ্ছেন,
এখন শাহজাহান কি আজকে এটা নির্মাণ করছে? তাহলে তুমি কি বলবা যে শাহজাহান কি আজকে নির্মাণ করছে ভাই? বলছে না, শাহজাহান তো অনেক আগে নির্মাণ করছে। তাহলে অতীতের ঘটনাকে আমরা কি বলি? আমরা পাস্ট ইনডিফিনিট বলতে পারি, তাই না? কিন্তু এই জায়গাটাতে আপনি ঐতিহাসিক ঘটনাকে বর্ণনা করতে যেয়ে আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতেছেন কেন? এই জায়গাগুলোই আসলে আপনার বোঝার। আমি আপনাকে আজকে ওয়াদা করতেছি, আজকে ক্লাস করার পরে টেন্স সম্বন্ধে আপনার যাবতীয় ভুল ধারণা ভেঙে যাবে। আপনি যেটুকু শুধু মনে রাখেন যে মুখস্থ করেন, এইভাবেই জিনিসটা হয়, ব্যাপারটা এরকম না। আপনি যদি সেন্স অফ টেন্স নামে একটা বই আছে, বইটা একটু মোটা ক্যাটাগরির একটা বই, শুধু টেন্স নিয়ে লেখা, ওই বইটা যদি পড়েন তখন দেখবেন যে টেন্স নিয়ে আপনার যে ধারণাটা সেটা পরিবর্তিত হবে। আমরা ছোটোবেলা থেকে যখন পড়াশোনা শুরু করেছি তখন থেকে কিন্তু আমরা সর্বপ্রথম বাচ্চাকালে ক্লাস 3 থেকে, হ্যাঁ, ওই যে আমি বললাম না, আমার বাবা আমাকে শিখাইছিল, একটা ছিল টেন্স বড়ি, চলতো সে গুড়ি গুড়ি, 3টি ছেলে মেয়ে তার প্রেজেন্ট পাস্ট ফিউচার। এই যে ছোট্টবেলা থেকে আমরা এই টেন্সটাকে শিখি। এরপরেও আপনাকে যদি টেন্সে আপনাকে যদি বলা হয় কেন এমনটা হচ্ছে, আপনি বলতে পারেন না বা দুটি টেন্সের মধ্যে পার্থক্য উপলব্ধি করতে পারেন না, আজকে আমি আপনাকে ওয়াদা দিচ্ছি আজকে ক্লাস করার পরে এই ঝামেলাগুলো একদমই থাকবে না। রাইট, আসো তাহলে আমরা এই জায়গাটাকে আমরা যদি ঘটনা বলি, ঐতিহাসিক ঘটনাকে বর্ণনা করতে, ঠিক আছে? ঐতিহাসিক ঘটনা কি আজকে ঘটছে নাকি অনেক আগে ঘটছে? তাহলে ডেফিনেটলি আমরা বলবো যে ভাইয়া আমরা অনেক আগে ঘটনা ঘটছে। রাইট, আমি কমেন্ট করছি এডুকেশন পেজেই, হ্যাঁ, একটু অ্যাক্টিভ থাকো। তাহলে এবার আসো, তাহলে ঐতিহাসিক ঘটনাগুলোকে আমরা প্রেজেন্ট ইনফিনিট টেন্স বলছি কেন? তাহলে এবার আসো, সুন্দর করে বোঝার চেষ্টা করো সেন্স অফ টেন্সে কি বলছে। ওই বইটাতে সুন্দর করে বলা আছে, দেখো আমরা কতগুলো ঘটনা আমরা ভুলে যেতে চাই। রাইট, আমরা বলছি আমরা কতগুলো ঘটনা কি বলছি ভাইয়া, কতগুলো ঘটনা আমরা ভুলে যেতে চাই। আবার কতগুলো ঘটনা আছে যেগুলো আমরা ভুলে যেতে চাই না, আমাদের মনের মণিকোঠায় সেগুলো স্থান করে নেয়। ঠিক আছে, মনের মণিকোঠায় কী করে নেয়? স্থান করে নেয়। যেমন দেখো, তোমাকে কেউ লাথি দিয়েছে, এটা কি তুমি মনে রাখতে চাইবা? বলছে ডেফিনেটলি নট, তুমি মনে রাখতে চাইবা না। রাইট, কারোর সাথে র্যান্ডমলি রাস্তায় দেখা হয়েছিল, তুমি কি মনে রাখবা? বলছে না, মনে রাখবো না। কিন্তু কতগুলো ঘটনা আছে যেগুলো কালের সীমা অতিক্রম করে সদা বর্তমান হয়ে ওঠে। যেমন আমি যদি বলি যে তুমি যার সাথে রিলেশনে আসো, হ্যাঁ, উদাহরণস্বরূপ বলছি, আমি জানি তুমি ভালো রিলেশনের মধ্যে নাই, উদাহরণস্বরূপ বলছি, ওই ডেটটার কথা কি তোমার মনে জীবন্ত থাকবে না? ডেফিনেটলি থাকবে। এখন ধরো কোনো মেয়েকে তুমি প্রপোজ করছো, জুতার বাড়ি দিছে, ওটা কি তুমি মনে রাখতে চাইবা? বলছে না ভাইয়া, আমি ওটা কোনোভাবেই মনে রাখতে চাইবো না, বাট আমি যাকে প্রপোজ করেছি আমার পছন্দের মানুষ, সে যদি এটা রাজি হয়ে যায়, ওই ডেটটার কথা আমরা মনে রাখবো। এর অর্থ হচ্ছে কতগুলো ঘটনা আমরা ইচ্ছাকৃতভাবে ভুলে যাই, আবার কতগুলো ঘটনা কালের সীমা অতিক্রম করে আমার মনের মধ্যে কিন কিন করে ব্যথা করতেই থাকে। দ্যাটস ওয়াই ওইগুলোকে আমরা বলছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঐতিহাসিক ঘটনাকে আমরা বলছি, এই ঐতিহাসিক ঘটনা আমরা এখনও বলি যে দেখো আমি তোমাকে এত ভালোবাসি, শাহজাহান যেরকম মমতাজ মহলের জন্য একটা তাজমহল নির্মাণ করেছিল, আমিও তোমার মতো ওইরকম নির্মাণ করতে চাই। তার মানে প্রেমের উপমা দেওয়ার সময় জিনিসটা আপনার মনের মধ্যে কিন কিন করে ব্যথা দিতে থাকে, অর্থাৎ জীবন্ত হয়ে ওঠে। এই জন্যই যেহেতু আপনার মনের মধ্যে সদা বর্তমান জিনিসটা, এই জন্যই আমরা বলি যে ঐতিহাসিক ঘটনাগুলোকে জীবন্ত বর্ণনা করার জন্য আমরা ওই জায়গাটাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা বলে থাকি। আশাবাদী আপনি বুঝতে পেরেছেন। ওকে, এবার আসেন, এই জন্যই আমরা এটাকে বলছি যে ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, আচ্ছা বন্ধুরা যারা ক্লাসে আসেন একটু শেয়ার বা মেনশন দিয়ে দিবেন, আর কষ্ট হলে একটু হাইলাইট দিয়ে দিবেন। স্টুডেন্ট যত ভালো হয় ক্লাস নিতে তত ভালো লাগে। রাইট, আউফাও আমরা কোনো নিয়ম পড়াই না, একটা নিয়ম পড়লেন 50টা ভুল, এগুলো পড়ানো যাবে না। আসেন বেসিক সহকারে বুঝি আমরা। আচ্ছা, আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আমাদের পেইড কোর্স আছে। পেইড কোর্সটা হচ্ছে কোর্স ফি 199 টাকা। এখানে আপনি 6টা মেগা আপনি স্পেশাল ম্যারাথন ক্লাস পাবেন, বাংলা 8টা ক্লাস পাবেন, ইংরেজি 8টা ক্লাস পাবেন এবং জিকে মৌলিক বিষয়ের উপর 8টা ক্লাস পাবেন। যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য ট্রাই করবেন তারা অবশ্যই কোর্সটাতে জয়েন হয়ে যাবেন। ওকে, আসেন। আর আমাদের সেকেন্ড টাইমের কোর্স সম্বন্ধে তো জানেনই, ভর্তি চলতেছে, 15 তারিখে ওরিয়েন্টেশন। সুতরাং যে সকল বন্ধুরা এখনও ভর্তি হয়নি, আমরা যেহেতু কোনো ফাও পড়াই না, আমরা অথেন্টিক জিনিস ধরে ধরে পড়াই, দ্যাটস ওয়াই অবশ্যই ভর্তি হওয়া উচিত। আসেন, আমরা বলি চিরন্তন সত্য, ভালো করে বুঝবেন, হ্যাঁ, আমরা বলি চিরন্তন সত্যর কাহিনী, ঠিক আছে? চিরন্তন সত্য, তো চিরন্তন সত্যটা কি? আমি যদি বলি দ্য মুন শাইন্স অ্যাট নাইট, রাতের বেলা চাঁদটা আলো দেয়, আজকে দিচ্ছে, কালকে কি দিবে না? বুঝে দিবে। তার মানে আজকের জন্য যা সত্য কালকের জন্য তা সত্য, পরশু দিনের জন্য তা সত্য, এটা একটা ফ্যাক্ট।
আর প্রত্যেকটা ফ্যাক্টে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আমি যদি বলি দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এই যে দেখো মুভস দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণটা কি যে সূর্যের চারিপাশে এই যে আমরা যদি বলি দেখেন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, তাহলে সূর্যের চারিপাশে পৃথিবী ঘুরে, এটা একটা চিরন্তন সত্য। এটা আজকের জন্য যেমন সত্য, আগামী দিনের জন্য তেমন সত্য, পরশু দিনের জন্য তেমনটাই কি বলছে ভাইয়া সত্য। যেহেতু সত্য দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যারা হাইলাইট দিবি না তাদের বিয়ে হবে না। কষ্ট করে ক্লাস নিচ্ছি না, বৃষ্টির মধ্যে ভিজে আসা ক্লাস নিচ্ছি না। হ্যাঁ, আমি তোমাকে ওয়াদা করছি আজকের পর থেকে টেস্ট সম্বন্ধে তোমার ধারণা আমি পুরোটাই পাল্টাই দেবো। আমি ওয়াদা করে গেলাম তোমাকে, ঠিক আছে? 15 বছর ধরে মুরগি মারতেছি, একটু হাইলাইট করে দেবেন। ওকে, আচ্ছা এরপরে আসেন। এরপরে আমরা বলি কি অভ্যাস। অভ্যাস মানে কি আজকে যেটা করতেছেন কালকেও সেটা করেন, পরশু দিনে সেটা করেন। দ্যাটস ওয়াই হি গেটস আপ অ্যাট 7 o'clock। হি গেটস আপ কি বলছে ভাইয়া 7 o'clock, তার মানে এটাকে আমরা বলছি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, তাহলে এবার আসেন 1 নম্বর কোশ্চেনটা একটু উত্তর করবেন। 1 নম্বর কোশ্চেনটা উত্তর করবেন, ধূপা ধূপ উত্তর করেন। দেখেন 1 নম্বর কোশ্চেনটার উত্তর কি হবে একটু দ্রুত ভাইয়াকে জানাবেন। হি ড্যাশ আপ অ্যাট 7 o'clock এভরি মর্নিং, এটা উত্তরটা কি হবে? এটার উত্তরটা কি হবে? এটার উত্তরটা কি হবে? একটু দ্রুত আসেন। আদরি বলছে হাই, সানজিদা ইসলাম হাইলাইট করেছে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ তোমার ভালো করুক, বালা মুসিবত দূর করুক। সবাই একটু হাইলাইট করে দিবেন। রাইট, আসেন এটা উত্তরটা লেখেন। আমরা একবারে প্রথম থেকে আজকে 3 ঘন্টা লাগুক, 4 ঘন্টা লাগুক, 5 ঘন্টা লাগুক, পুরো টেস্ট শেষ করবো আজকে। আসেন, বলছে হি ড্যাশ আপ অ্যাট 7 o'clock। আমি একটু সহজ করে দিই, তোমরা উত্তর করতে থাকো। হ্যাঁ, তাহলে আমরা যদি এই জায়গাটাতে বলি এভরি মর্নিং, এভরি কি দেওয়া আছে বলছে হ্যাঁ এভরি মর্নিং দেওয়া আছে না? তাহলে এটা কি আমার অভ্যাস, এটা কি আমার অভ্যাস। তাহলে এবার আসো এভরির পরে কি দেওয়া আছে? তাহলে আমরা জানি যে ভাই এভরির পরে সময়বাচক শব্দ দেওয়া আছে না? তাহলে আমরা আবার বলছি এভরির পরে কি দেওয়া আছে? তো বলছে ভাইয়া এভরির পরে সময়বাচক শব্দ দেওয়া আছে। ভাইয়া এভরির পরে কি দেওয়া আছে? সোনিয়া আক্তার, হাস্যকর কথা বলেন ভাইয়া, অল্প করে হাস্য, দাঁত পড়ে আবার পা কেটে গেলে মুশকিল, তখন দাঁতও থাকবে না পাও থাকবে না, দুটোই ঝামেলা হয়ে যাবে, অল্প করে হাস্য। আচ্ছা বলছে ড্যাশ আপ অ্যাট 7 o'clock এভরি মর্নিং। তাহলে আমরা জানি এভরির পরে যদি সময়বাচক শব্দ আসে তাহলে আমরা এটাকে কি বলতে পারি? এভরির পরে যদি সময়বাচক শব্দ আসে তাহলে এটাকে আমরা কি বলতে পারি? একটু দ্রুত বলবেন। হ্যাঁ, একটু দ্রুত বলবেন। আসাদ জাহান নূর, পোলাটা খুবই অ্যাক্টিভ, জীবনে ভালো করবে আমি আশাবাদী। ডি নাফিজা আক্তার রেগুলারলি ক্লাস করে, থ্যাংক ইউ সো মাচ। সোনেরা সাম্মিতুরে অনেক অনেক ভালোবাসা, কারণ তুই হাইলাইট করে দিছিস, ঠিক আছে। জীবন চৌধুরী বলছে ডি হবে। এরপরে 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 খায়রুল হাওলাদার বলছে ডি হবে। একটু দ্রুত উত্তর করি সবাই আমরা, একটু ওকে, একটু দ্রুত উত্তর করি আমরা সবাই। আসেন তাহলে আমরা এই জায়গাটাতে কি বলছি যে এভরি পরে যেহেতু সময়বাচক শব্দ আছে ডেফিনেটলি আমরা এটাকে কি বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো, তাই না? তার মানে গটটা আমার হচ্ছে না, গেট বা গেটস হতে পারে, এটা নন ফাইনাইট ভার্ব। সেন্টেন্স হতে গেলে আমার ফাইনাইট ভার্ব লাগে, সেটা নাই, তাই তো? তাহলে এবার আসেন হিয়ের সাথে কি গেট হয় নাকি গেটস হয়? তো ভাই গেটস হয়, এই জন্য উত্তরটা কি হবে? ডি হবে। ওকে, ধরে ধরে আস্তে আস্তে পড়াচ্ছি, পুরো টেস্টটাই পড়াবো। আসেন, রাকিবুল সঠিক উত্তর দিয়েছে, আখি আলমগীর দিয়েছে, রাকিবুল ইসলাম দিয়েছে, থ্যাংক ইউ। এবার আসেন, এরপর বলছে রবীন্দ্রনাথ স্টোরিজ ওপেন সারপ্রাইজেস এন্ডিং। 2 নম্বর লিখে উত্তর করবেন। 2 নম্বর উত্তরটা যদি পারেন এইখানে যাবেন, যাই যে এখানে লাভ রিয়েক্ট আছে না, 2বার লাভ রিয়েক্ট দিয়ে দিবেন। যতবার পারবেন ততবার লাভ রিয়েক্ট দিবেন, যতবার পারবেন ততবার লাভ রিয়েক্ট দিবেন, ঠিক আছে? যতবার পারবেন ততবার লাভ রিয়েক্ট দিবেন। আস্তে আস্তে আমরা ডিপে যাবো ইনশাল্লাহ। আসেন, বলছে রবীন্দ্রনাথ স্টোরিজ, রবীন্দ্রনাথের গল্পগুলো ওপেন, তাই তো? তাহলে এবার দেখেন আমরা, আপনি টেন্স নির্ণয় করতে থাকেন, আমরা এই জায়গাটাতে সহজে উত্তর কি হবে আমরা সেটা বলতে থাকি। ওকে, তাহলে এবার আসেন, তাহলে এখানে সাবজেক্ট কি রবীন্দ্রনাথ নাকি স্টোরিজ? আমি যদি বলি, আমি যদি এরকম বলি করিমের বউ সুন্দরী, ভালো করে খেয়াল করেন, আমি যদি বলি এরকম করিমের, এরপর আমি বললাম করিমের বউ হচ্ছে সুন্দরী, ঠিক আছে? করিমের বউ কি? তার হচ্ছে করিমের বউ হচ্ছে সুন্দরী, ভালো করে খেয়াল করবেন। করিমের বউ হচ্ছে সুন্দরী, তাহলে এবার দেখেন তো করিমের সাবজেক্ট নাকি বউ সাবজেক্ট, কোনটা সাবজেক্ট? তাহলে দেখো করিমের বউ যখন শুনছো তাহলে আমাকে আগে প্রশ্ন করতে হবে সুন্দরীটা কি? বউ। করিমের তো আর সুন্দরী হওয়ার কোনো সুযোগ নাই, তাই না? তাহলে অ্যাপোস্ট্রফি দিয়ে যেটা আসে সেটা রয়ের বাংলাতে, কিসের বাংলাতে বলো? রয়ের। বলছে রবীন্দ্রনাথের গল্পগুলো, আমি আবার বলছি রবীন্দ্রনাথের কিরে? তো বলছে রবীন্দ্রনাথের গল্পগুলো, ভালো করে খেয়াল করবেন, রবীন্দ্রনাথের গল্পগুলো। তাহলে এবার দেখেন রবীন্দ্রনাথের গল্পগুলো, তাহলে রবীন্দ্রনাথের সাবজেক্ট নাকি গল্পগুলো সাবজেক্ট? তাহলে ডেফিনেটলি ভাইয়া গল্পগুলো সাবজেক্ট, গল্পগুলো সাবজেক্ট। পজিটিভ তার সাবজেক্ট হতে পারে না রে ভাই। আমি যদি বলি করিমের বউ সুন্দরী, আমার ভাবি হলো কি? বলছে ভাইয়া আমার ভাবি সুন্দরী, তাহলে আমার সুন্দরী নাকি ভাবি সুন্দরী?
ঠিক আছে, আমার বউ হবে তোমাদের আপু, ঠিক আছে, অন্যের বউ হবে তোমাদের ভাবি, এটা মাথায় রেখো কিন্তু দুষ্টুরা। আসো তাহলে আমি যদি বলি করিমের বউ সুন্দরী, করিমের তো সুন্দরী হওয়ার সুযোগ নাই, হ্যাঁ বউ সুন্দরী, আমাদের ভাবি কি সুন্দরী। অনুরূপভাবে এই যে র বলেছ, র এর বাংলা আসে কি অ্যাপোস্ট্রফি এস দিয়ে, ইংলিশ আসে কি দিয়া অ্যাপোস্ট্রফি এস দিয়া। তাহলে রবীন্দ্রনাথ স্টোরি, তবে রবীন্দ্রনাথের গল্প, রাইট, রবীন্দ্রনাথের কি গল্প। তাহলে এবার দেখো এই যে গল্পগুলো, এই যে স্টোরিজ, নাউনের সাথে এস বাই এস থাকলে কি হয় বলছে ভাইয়া প্লুরাল হয়, কি হয় প্লুরাল হয়। এবার আসেন দেওয়া আছে সেন্টেন্স অফেন, অফেন মানে কি প্রায়, তাহলে আমরা জানি অফেন থাকলে কোন টেন্স হয় বলছে ভাইয়া অফেন থাকলে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তার মানে হ্যাড বাদ, ওকে, এই সাবজেক্টে কি প্লুরাল, তার মানে হ্যাজ বাদ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, তার মানে আমার পারফেক্টে যাওয়ার কোনো সুযোগ নাই, দ্যাটস উত্তরটা কি হবে বলছে ভাইয়া উত্তরটা ডি হবে। আমি আর বলছি উত্তরটা কি হবে বলছে ভাইয়া উত্তরটা ডি হবে। এবার আসো 3 নম্বর কোশ্চেন, এটা সবার পারা উচিত, এটা পারবেন, আমরা একটু স্কিপ করে যাই। এবার আসেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা কি বুঝি, হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা কি বুঝি। আসো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি, তাহলে এটা দেখো, এটা যদি তোমার একটা টাইম ফ্রেম হয়, ঠিক আছে, এটা কি হয় বলছে ভাই এটা একটা টাইম ফ্রেম হয়, ভালো করে খেয়াল করবেন, এটা কি হয় বলছে ভাইয়া এটা টাইম ফ্রেম হয়। এই টাইম ফ্রেমকে তুমি যদি চিন্তা করো তাহলে তুমি এখানে কি কি পাও দেখো, এখানে তুমি কি পাচ্ছ, এটা হচ্ছে আপনার প্রেজেন্ট, এটা হচ্ছে আপনার প্রেজেন্ট, এটা কি বলছে এটা হচ্ছে আপনার পাস্ট, আর এটা কি আপনার, আমরা ছোটবেলায় এটাকে বলতাম ফুটুরে, হ্যাঁ পরে শুনি যে এটা হলো ফিউচার, তাই তো। তাহলে এবার দেখেন, তাহলে আমরা প্রেজেন্ট পাস্ট আর কি পাচ্ছি ফিউচার। কন্টিনিউয়াস মানে কি মনে রাখবা, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, কন্টিনিউয়াস মানে কি রে, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। এই চলমানের ক্ষেত্রে যত পৃথিবীতে কন্টিনিউয়াস আছে, এম ইজ আর, এরপরে ওয়াজ ওয়্যার, ওয়াজ কি ওয়্যার, এগুলো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয়, তাই তো। এরপরে ভার্বের সাথে কি হয় বলছে ভাই ভার্বের সাথে আইএনজি হয়, অর্থাৎ এই বি ভার্বগুলোর পরে আপনি ভার্বের সাথে কি দেন আইএনজি দেন। তাহলে কন্টিনিউয়াস মানে এম ইজ আর ওয়াজ আর, এরপরে কি ভার্বের সাথে আইএনজি, চলমান বলতে কি বোঝাচ্ছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে বর্তমান কোনো কাজ এই মুহূর্তে চলছে বোঝাচ্ছে। যেমন আমি এই মুহূর্তে এই যে দেখেন ভাত খাচ্ছি, যে টিক 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 করে খাচ্ছি, আমি এই মুহূর্তে খাচ্ছি, তার মানে কি এই মুহূর্তে কাজটা কি চলমান, দ্যাটস ওয়াই এটাকে আমরা কন্টিনিউয়াস টেন্স বলি, রাইট, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলি কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। ওকে আসেন কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কতগুলো মার্কার আছে, গরিবেরা মার্কারগুলো পড়ে, এই মার্কারগুলো একটু ভালো করে মনে রাখবেন কি কি আছে, যেমন নাও, এরপরে কি আছে রাইট নাও, এরপরে কি আছে অ্যাট প্রেজেন্ট, এরপরে কি আছে অ্যাট দিস মোমেন্ট, এরপরে কি আছে অ্যাট দ্য ভেরি টাইম, এরপরে কি আছে দিস ভেরি টাইম। এই কয়টা মার্কার আছে, কমেন্টে এই কয়টা মার্কার একটু ভাইয়া লিখে রাখতো তো, তাহলে কি কি বললাম বলো না। তারপর বলছি নাও, এরপর আমরা কি বলছি রাইট নাও, এরপর আমরা বলছি অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দ্য ভেরি টাইম, দিস ভেরি টাইম, এগুলো থাকলে সাধারণত আমরা গরিবেরা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, রাইট। যেমন কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা কি বোঝাচ্ছি, আমি বলতেছি বর্তমানে ওই কাজটা কি বলছি ভাইয়া বর্তমানে ওই কাজটা হচ্ছে চলমান, রাইট। যেমন আমি যদি বলি মারুফা ইজ সিঙ্গিং, তার মানে এই মুহূর্তে মারুফা কি করতেছে গানটা গাচ্ছে। আমি যদি বলি দে আর প্লেইং ক্রিকেট, তারা এই মুহূর্তে ক্রিকেটটাকে কি বলছি ভাইয়া এই মুহূর্তে হচ্ছে তারা ক্রিকেটটা খেলছে, রাইট। এবার আসেন ঝামেলাটা হচ্ছে এই জায়গাটাতে, দেখেন আমরা বলি আই এম গোয়িং হোম টুমরো, তাইলে এই যে টুমরো তুমি বলছো, আই এম গোয়িং হোম টুমরো তুমি বলছো, তাহলে হিসাবে কি আই উইল গো হোম হওয়ার কথা ছিল, আই উইল গো হোম হওয়ার কথা ছিল, তাই না। আবার তুমি যদি খেয়াল করো আই এম মিটিং সাজু টু নাইট, আমি আজ রাতে সাজুর সাথে দেখা করতে যাব, এই যে টু নাইটের কথা আছে হিসাবে এই জায়গাটাতে উইল মিট হওয়ার কথা ছিল, ছিল না, বুঝছে না। এই জায়গাটাতে ঝামেলা আছে, এই জায়গাটাকে আমার কনফিউশন ক্লিয়ার করে যেতে হবে। এই রিলেটেড প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে, মনোযোগ দেন, আস্তে আস্তে পড়া হাড়ের দিকে যাবে, একটু মনোযোগ দেবেন, যত দেরি হবে আস্তে আস্তে আমরা জিনিসগুলো মজাগুলো লুফে নিতে পারবো। তাহলে ভবিষ্যতে পরিকল্পিত কাজের ক্ষেত্রে আমরা কি বলি, ভবিষ্যতে ঘটবে বলে আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সব কিছু ঠিক করা আছে, এমন ক্ষেত্রে উইল ব্যবহার হয় না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে। সাধারণত এক্ষেত্রে টুমরো, টু নাইট, নেক্সট উইক এরকম সময়ের উল্লেখ থাকে। আসেন আমি একটু ক্লিয়ার করে বলি, যেমন আমি যদি বলি আই উইল সেল দিস পেন, আই উইল সেল দিস পেন, ভালো করে বুঝছো ময়না, আই উইল সেল দিস পেন বললাম, ঠিক আছে। এরপরে আমি বললাম যে আই অ্যাম গোয়িং টু সেল দিস পেন, সেল দিস পেন। এবার দুটি সেন্টেন্সের মধ্যে আপনি যদি পার্থক্য নিরূপণ করতে চান, দুটি সেন্টেন্সের মধ্যে আপনি যদি পার্থক্য নিরূপণ করতে চান, তাহলে আপনি এখানে কি পেতে পারেন দেখেন। আপনি যখন বলছেন আই উইল সেল দিস পেন, তার মানে আপনি কলমটা বিক্রি করবেন,
কিন্তু কবে বিক্রি করবেন, কিভাবে বিক্রি করবেন, এগুলো কিচ্ছু আপনি জানেন না। জাস্ট নর্মালি বলতেছেন যে আমি এটা বিক্রি করে দেব। যখন আপনি এই কথাটা বলবেন আই এম গোয়িং টু সেল দিস পেন, এটার মিনিংটা পুরাটাই চেঞ্জ হয়ে যায়, রাইট? আমি বলছি এটার মিনিংটা কি, বলছে ভাইয়া এটার মিনিংটা পুরাটাই চেঞ্জ হয়ে যায়, রাইট? এটার মিনিংটা কি, পুরাটাই চেঞ্জ হয়ে যায়। কারণটা কীরকম, বলছে আপনি যখন বলছেন আই এম গোয়িং টু সেল দিস পেন, এটার মিনিং দাঁড়াচ্ছে আপনার ক্রেতাকে সেটা নির্ধারিত, কত দামে বিক্রি করবেন সেটা নির্ধারিত, রাইট? কে কিনবে, কোথায় কিনবে, সব নির্ধারিত। তখন আমরা বলি আই এম গোয়িং টু সেল দিস পেন, রাইট? তাহলে আমি বলছি আমি লন্ডন যাব, আমি বললাম আমি লন্ডন যাব, আই উইল গো টু লন্ডন। তার মানে আপনি কবে যাবেন, কিভাবে যাবেন আপনি কিচ্ছু জানেন না, বাট বলছেন আপনি যাবেন। বাট আমি যদি বলি আই এম গোয়িং টু, হ্যাঁ আই এম গোয়িং টু লন্ডন, এর মানে হচ্ছে টিকিট কাটা হয়ে গেছে, ঠিক আছে, সব কিছু ওইখানে থাকবেন কোথায়, এভরিথিং অল রাইট, তখন আমরা এটাকে কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করি। তাহলে ওটাই বলছে ভবিষ্যতের পরিকল্পিত কাজ। এর একটা প্রচুর কোশ্চেন আছে। আমি বলছি ভবিষ্যতের কি, বলছি ভাইয়া ভবিষ্যতের পরিকল্পিত কাজ, ভবিষ্যতে কোনো কাজ করবেন, পরিকল্পনা করা আছে, এভরিথিং অল রাইট। আমি বলছি এভরিথিং কি, বলছি ভাইয়া এভরিথিং অল রাইট, কোনো কিছুর ব্যাঘাত নাই। যদি সব কিছু পরিকল্পিত থাকে তাহলে ওই জায়গাতে কন্টিনিউয়াস টেন্স নিতে হবে। আর যদি পরিকল্পিত যদি না হয় তাহলে 100% ওই জায়গাতে আপনাকে ফিউচার ইনডিফিনিট টেন্স করে আসতে হবে, রাইট? তাহলে ওইটা দেখেন, বলছে আই এম গোয়িং হোম টুমরো, তার মানে আগামীকাল আমি বাড়ি যাচ্ছি, এটা শিওর। আব্বু আম্মুরে আমি বলে রাখছি যে আব্বা ও আব্বা আইতেছে আব্বা, দেরি নেই আব্বা। আম্মুরে ফোন দিয়ে বলতেছে মুরগি ধরো, কি ধরো, মুরগি ধরো। গরু কি, বলছে গরু ধরো। এই যে এটা হলো সবকিছু ফিক্সড, পরিকল্পিত, রাইট? এটা কি বলছে, এটা পরিকল্পিত। তাহলে যেহেতু পরিকল্পিত, পরিকল্পিতের বেলায় আমরা এই ভবিষ্যতের কাজগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে করি। সারা জীবন এটা মনে রাখবেন। সারা জীবন কি বলছে ভাইয়া, সারা জীবন এটা মনে রাখবেন। ওকে, এরপরে আসেন, যেমন দেখেন এই যে সেম টাইমসের কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয় 1-2 আসছিল, এটা একটু উত্তর করেন তো। এখানে কি বলতেছে, এখানে কোশ্চেনটা বলতেছে দে ড্যাশ টু আ কনসার্ট টুমরো। এই যে টুমরো দেওয়া আছে, ভবিষ্যতে একটা সময় দেওয়া আছে, এইখানে উত্তরটা কি হবে একটু দ্রুত উত্তর করার চেষ্টা করেন, রাইট? এটা উত্তর করার চেষ্টা করেন, ওকে, এটার উত্তর করার চেষ্টা করেন। স্যাক্রিফাইস যে কটা পয়েন্ট লিখতে বলেছিলাম, থ্যাংক ইউ সো মাচ। সোনালী তাবাসসুম, থ্যাংক ইউ সো মাচ। আসাদ জাহান নূর, থ্যাংক ইউ সো মাচ। ইবনাত সাফিয়া দেলোয়ার, থ্যাংক ইউ সো মাচ। নাফিজা আক্তার, থ্যাংক ইউ সো মাচ, রাইট? খুবই সুন্দর, খুবই সুন্দর। আসো এরপরে ধরো, এরপরে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি পাচ্ছি। আসো 4 নম্বর কোশ্চেনটা সবাই উত্তর করো, সবাই উত্তর করো। বলছে দে ড্যাশ টু আ কনসার্ট টু নাইট। ওকে, তার মানে তারা কনসার্টে যাচ্ছে। কনসার্টে গেলে কি আপনি টিকিট ছাড়া চলে যাবেন? ধরেন আতিফ আসলাম আসছে গান গাইতে, আপনি যদি মনে চায় আপনার আতিফ আসলামের গান শুনবেন, টিকিট না কেটে চলে যাবেন? ওরে ময়না রে, কত শখ রে মনে, টিকিট না কাটাই আতিফ আসলামের গান শুনতে যাবে। এটা কি সম্ভব? বুঝতে জীবনে না। তারপর আপনি টিকিট কাটছেন, কোন ড্রেস পরে যাবেন, আতিফ আসলাম যদি বাইচান্স আপনাকে দেখেই ফেলে, আপনি কি তাকে প্রেমে ফেলতে পারবেন কিনা, তাই তো? এই যে সব পরিকল্পিত। তাহলে পরিকল্পিত যখন হয়, এই যে এখানে যতই আপনার ভবিষ্যৎ টাইম দেওয়া থাকুক, আপনাকে আর ভবিষ্যৎ টাইমে যাওয়া যাবে না। তাহলে আপনাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। কি করতে হবে? বলছে ডেফিনেটলি ভাইয়া আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেতে হবে, রাইট? ডেফিনেটলি আপনার কিসে যেতে হবে? বলছে ভাইয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেতে হবে। ওকে, বলছে সোনেহরা সাম্মি বলছে বি, তানিয়া বৃষ্টি বলছে বি, তারপরে মৃধা বলছে বি। ও ভেরি গুড। জাহান নূর বলছে ভেরি গুড। সোনেহরা সাম্মি বলছে আর গোয়িং। নাফিজ আক্তার বলছে বি। সামিয়া ইসলাম বলছে বি। এরপরে ফারি ইসলাম বলছে আর গোয়িং, ঠিক আছে। এরপরে আখি আলমগীর বলছে আর গোয়িং। ও ভেরি গুড, এক্সিলেন্ট এক্সিলেন্ট। ওকে, এবার আসেন। এবার এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করেন তাহলে নিকট ভবিষ্যৎ, দ্যাটস ওয়াই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাচ্ছি। ওকে, এরপরে আসেন 5 নম্বর কোশ্চেন। উই ড্যাশ দ্য কার টু সিলেট নেক্সট মান্থ বিকজ দ্য জার্নি টেক্স টু লং। এই কোশ্চেনটার উত্তরটা কি করবেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 11-12 সেশনের কোশ্চেন। বলতেছে উই ড্যাশ দ্য কার টু সিলেট নেক্সট মান্থ বিকজ দ্য জার্নি টেকেন টু লং। এখানে উত্তরটা কি হবে? একটু দ্রুত আমরা উত্তর করার চেষ্টা করি, দেখো পারো কিনা। এগুলো তোমাদের বন্ধুরে বইলো, বন্ধু দেখবা যে একদম এলোমেলো করে ফেলতেছে। আমরা একদম খুঁটিনাটি সহকারে আমরা অনেকাংশে আজকে আলোচনা করব। একদম সুপার অ্যাডভান্স পয়েন্টগুলো শুধু বাদ দিয়েছি, যেহেতু সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ওইগুলো লাগবে না, ওইগুলো বা জাহাঙ্গীরনগর বা বিউপির জন্য লাগবে। শুধু ফুটনোট পড়ে যে কাজ হবে না, শুধু টেকনিক পড়ে যে কাজ হবে না, এটা মনে রেখো। হ্যাঁ, 5 নম্বর লেখে দ্রুত উত্তর করো। দ্রুত উত্তর যদি না করো তো বিয়ে হবে না।
হ্যাঁ, বিয়ে হলেও কি হবে না, বাচ্চা হবে না, বাচ্চা হলেও সংসারে শান্তি থাকবে না, শান্তি যদি তোমার সংসারে থাকেও তোমার অত্যাচারে আরেকজনের মনে শান্তি থাকবে না, তোমার এমন একটা খাট্টাসের সাথে প্রেম হবে, তোমার ফোন ধরবে না, ফোন ধরলেও কথা বলবে না, কথা বললেও লাথি দিবে, রাইট? আসো একটু মনোযোগ দিয়ে উত্তর করো। পাঁচের উত্তর দেওয়া শুরু হয়ে গেছে। অরিন আক্তার বলছে 5-এর বি, তানজিদা হাসান তাসিফ বলছে বি, সোনেরা শাম্মী বলছে বি, প্রমি সরকার বলছে বি, সাদিয়া তাবাসসুম দিনা বলছে বি, সুমায়া খানন সুমু বলছে বি, জীবন চৌধুরী বলছে বি, আদরি বলছে আর নট টেকিং, ওকে, বি 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 বি, হ্যাঁ। তারপরে সাদিয়া, ফারিয়া, মৃধা, ইশরাত জাহান, এরপরে বলো বলো আসওয়াদ জাহান নূর, এরপরে সামিয়া ইসলাম বি। ও ভেরি গুড। এবার আসো, তাহলে আমরা এখানে বলছি দ্য কার টু সিলেক্ট নেক্সট মান্থ। এই যে নেক্সট মান্থ দেওয়া আছে, নেক্সট মান্থ কি বলছে ভাইয়া, নেক্সট মান্থটা দেওয়া আছে। কারণটা কি বলছে, জার্নি টেক্স টু লং, এগুলো সব প্ল্যান করাই আছে। বলছে আমরা কারে যাব না নেক্সট মান্থে, কারণ এই কারে যাইতে আমার প্রচণ্ড বেশি সময় লাগবে। হ্যাঁ, তার মানে কি সব প্ল্যান মাফিক। তার নিকট ভবিষ্যতে আপনার যে সব পরিকল্পিত জিনিস থাকে সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাব। প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি যায় খাদিজা, হায়দার, তুলি, ইশরাত জাহান, রীতি, ভেরি গুড। তার মানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি চলে যাচ্ছি। এবার আসেন প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট আরও বোঝার জিনিস, এতক্ষণ তো নর্মাল জিনিস গেল। আসেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি আপনার কাছে ক্লিয়ার আছে? আমি আমার জীবদ্দশায় দেখেছি যে ছাত্ররা সবচেয়ে বেশি যে ভোগে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ময়না, আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা একটু সুন্দর মতো বুঝে যায়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে আমরা কি বুঝি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে আমরা কি বুঝি, ওই জায়গাটাতে একটু মনোযোগ দিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মতলব কিয়া হে, এটা মানে কি? এটা কি বেড়ি মানুষ? হ্যাঁ, মেকআপ করা আছে না কি করা আছে? আসেন প্রেজেন্ট পারফেক্ট মানে কি? প্রেজেন্ট পারফেক্ট মানে আপনাকে এটা মনে রাখতে হবে, ধরেন এটা একটা টাইম ফ্রেম আমি দিয়েছি, ঠিক আছে? এটা কি দিয়েছি রে ময়না? এটা একটা টাইম ফ্রেম দিয়েছি, এটাকে আমরা বলছি প্রেজেন্ট। এটাকে কি বলছি আমরা? এটাকে আমরা প্রেজেন্ট বলছি, ঠিক আছে? এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা প্রেজেন্ট বলছি। এরপর আসো, এই যে প্রেজেন্ট পারফেক্ট, এটা মানে মনে রেখো এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ অতীত। ওয়ান কাইন্ড অফ কি বলছে? ওয়ান কাইন্ড অফ, এটা হচ্ছে অতীত। ওয়ান কাইন্ড অফ কি বলছে? ওয়ান কাইন্ড অফ অতীত। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অতীত, ঠিক আছে? ওয়ান কাইন্ড অফ কি বলছে ভাইয়া? প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ অতীত। এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে যখন আপনি ওয়ান কাইন্ড অফ অতীত কেন বলছেন? যেমন আপনি ছোটবেলা থেকে এরকম পড়ছেন যে ভাইয়া যদি রিসেন্টলি থাকে, রাইট? আপনি রিসেন্টলি যদি আপনি পেয়ে যান, তাহলে এটাকে কি বলবেন আপনি? আপনি বলবেন প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, বলবেন না? তাহলে আপনি কি বলবেন? প্রেজেন্ট পারফেক্ট বলবেন, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট বলবেন রিসেন্টলি থাকলে। আচ্ছা, রিসেন্টলির বাংলা কি রে পাগলি? পাগলি তুরে রাখবো বড় যতনে, বলো বলো বলো, রিসেন্টলি বাংলা কি? সাম্প্রতিক। তাহলে আমি যদি বলি সাম্প্রতি আমার একটি মেয়ের সাথে প্রেম হয়েছে, কি হয়েছে? প্রেম হয়েছে। আমি বললাম সাম্প্রতি একটা মেয়ের সাথে, একটা পাগলির সাথে আমার প্রেম হয়েছে। সাম্প্রতি মানে কবে প্রেম হয়েছে? এই গতদিন হয়েছে? তার আগের দিন নাকি 1 বছর আগে? কিছু বলা আছে? বলছে না। কিন্তু সাম্প্রতি প্রেম হয়েছে বলতে কি তুমি এটা বুঝো আজকে প্রেম হয়েছে? বলছিস না, আজকের এটা কোনো কাহিনী না। তার মানে জিনিসটা কি রে ভাইয়া? জিনিসটা হচ্ছে আজকে না। জিনিসটা কি রে ভাইয়া? তা বলছে জিনিসটা আজকে না, এটুকু আমরা কনফার্ম। জিনিসটা কিসে না? বলছি জিনিসটা আজকে না। আমি বলছি সম্প্রতি একটি মেয়ের সাথে আমি প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছি, তার মানে কি আজকে আবদ্ধ হয়েছি? হাউ ফানি, আজকে তো না, তার মানে অতীতের কোন একটা সময়, তাই না? আজকে তো না, ভবিষ্যতের কথাও তো হচ্ছে না। তার মানে প্রেম করছি, সম্প্রতি আমার একটা মেয়ের সাথে প্রেম হয়েছে, তাহলে রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়, এটা তুমি জানো। তাহলে তুমি বলছো অতীতে প্রেম হয়েছে, তাহলে অতীতের কি? এটা অনির্দিষ্ট সময়। তার মানে আমি এটুকু বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে ওয়ান কাইন্ড অফ অতীত। ভালো করে মনে রাখেন ভাই, আমার টেন্সে আজকে ক্লাস করেন, আল্লাহর রহমতে আর জীবনেও প্রবলেম থাকবে না। কোডিং যত বিষয় আছে আমি চেষ্টা করছি আজকে তুলে ধরার জন্য। আসেন, তাহলে এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি এটুকু আমি উপলব্ধি করতে পারিনি যে ভাই এটা হচ্ছে অতীত। এটা কি রে ভাইয়া? বলছে এটা অতীত। তাহলে এবার আসেন, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেন বলা হয়? তাহলে ওই যে আপনার অতীতের অনির্দিষ্ট কোনো একটা সময়ে এটা ঘটনা ঘটছে, কিন্তু এটার যে রেসটা হচ্ছে বর্তমান। রেসটা কি বলছে? রেসটা হচ্ছে বর্তমান। আমি বলছি সাম্প্রতি একটা মেয়ের সাথে প্রেম হয়েছে, এখনও ও মেয়েটার কথা ভাবলেই আমার রাতে ঘুম আসে না, এখনও ওই মেয়েটার কথা ভাবলেই বুকের মধ্যে চিনচিন করে ব্যথা করে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলছি? বলছি ভাইয়া দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট, রাইট? দ্যাটস ওয়াই এটাকে কি বলছি? তার বলছি প্রেজেন্ট পারফেক্ট। এবার আসেন, এবার আমি যদি এটা বলছি, দেখেন বর্তমানকালে কোনো কাজ সম্পন্ন হয়েছে কিন্তু তার ফলাফল বা রেশ এখনও বর্তমান,
ঠিক আছে, এমন বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। হ্যাভ হ্যাজ তারপরে আমরা বলি পাস্ট পার্টিসিপল। এবার আসেন আরেকটু ক্লিয়ার করে বলি, আরেকটু ক্লিয়ার করে যদি আমি বলতে চাই, দেখো তো আমি যদি বলি আই অ্যাট রাইস, আরেকটা আমি যদি বলি আই হ্যাভ ইটেন রাইস, এই দুইটার মধ্যে তুমি যদি পার্থক্য করে ফেলো তাহলে আর জীবনেও কোনো প্রবলেম হবে না, রাইট? জীবনেও আর প্রবলেম হবে না। একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো এখানে কি বলছে। আমরা বলছি আই অ্যাট রাইস, আরেকটাকে আমি বলছি আই হ্যাভ ইটেন রাইস। তাহলে এই দুটা সেন্টেন্সের মধ্যে এক্স্যাক্টলি পার্থক্যটা কোথায়? আমি বলছি এই দুটা সেন্টেন্সের মধ্যে আপনার পার্থক্যটা কোথায়? তাহলে এই আই অ্যাট রাইস আর আই হ্যাভ ইটেন রাইস, এই দুটার মধ্যে একটু ভাইয়াকে একটু পার্থক্য লিখে দেন তো, যে ভাইয়া এই দুটার মধ্যে পার্থক্য কী হবে? ভাইয়াকে একটু কষ্ট করে, আমি জানি আজকে আবহাওয়া খারাপ, ক্লাস করতে একদম ইচ্ছা করতেছে না, সবার তো ইচ্ছে করে না, তাই না? যাদের ইচ্ছা করে তাদেরকে আর জীবনে রিক্সা চালাইতে হয় না, যাদের ইচ্ছা করে তাদেরই স্বপ্নগুলো পূরণ হয়, যাদেরই ইচ্ছে করে তাদেরই সামনের ভবিষ্যৎগুলো অনেক বেশি উজ্জ্বল হয়, রাইট? আফটার 10 ইয়ার্স নিজেকে কল্পনা করো তো ভাইয়া, আফটার 10 ইয়ার্স 10 বছর পরে তুমি কোথায় দেখতে চাও? আজকে তুমি কষ্ট করে ক্লাস করতে তোমার একদম মন চাচ্ছে না, 10টা বছর পরে তোমার অবস্থানটা কোথায় যেতে পারে? তোমার যে বন্ধুগুলো অলরেডি চান্স পেয়ে গেছে তাদের দিকে একটু লক্ষ্যপাত করো, তারা যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে অলরেডি, আর তুমি যখন রুমের মধ্যে বসে আছো, দুটার মধ্যে তারতম্যটা একটু উপলব্ধি করার চেষ্টা করো। তোমার বন্ধু যখন টিএসসিতে আড্ডা মারতেছে, তোমার বন্ধু যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছবি দিয়ে ফ্রেন্ডসদের সাথে চিল করতেছে, তোমার মনের মধ্যে কি হচ্ছে একটু তুমি চিন্তা করো, ওকে? তাইলে তুমি আর ক্লাস করতে খারাপ লাগবে না। ওই দিনটারও এই দিনটারও নিতে হবে ওই দিনেরও কাছে, এই দিনটা নিতে হবে কি ওই দিনেরও কাছে। এটা ভালো করে এই কথাটা মনে রেখে পড়াশোনা করো, ওকে? আসো তাহলে এবার দেখো, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, শুভ বলেছে, একটা হচ্ছে ভাইয়া পাস্ট ইনডিফিনিট, আর একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আরেকটাকে কি বলছে সে, আরেকটাকে সে বলছে প্রেজেন্ট পারফেক্ট। ময়না, দুইটার মধ্যে এক্স্যাক্টলি পার্থক্যটা কোথায় রে? তো বলছে আমরা যেমন বলি না, আমরা যেমন বলি DCU ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় আর ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, দুটার মধ্যে কোনো পার্থক্য আছে? শুধু নামের পার্থক্য আপনি বললেন, ব্যবহারগত পার্থক্যটা কি? অনেকে আবার বাংলা বলে এই জায়গাতে আবেগ দিয়া কি বলে? আবেগ দিয়া বাংলা বলে কিরকম? বাংলা বলে যে আমি ভাত খেয়েছিলাম, আমি, এরপর বলে কি ভাত খেয়েছিলাম, রাইট? খেয়েছিলাম। আবার বলে কি আমি ভাত খেয়েছি, আমি ভাত, এরপরে বলে কি আমি ভাত খেয়েছি। এই আমি তোর কাছ থেকে বাংলা শুনতে চাইছি, আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছিলাম, দুটার মধ্যে মিনিংগত একটু পার্থক্য রয়েছে। ওই যে দেখো, একজন হচ্ছে ইকরা সেরা, ইকরা ও অলরেডি আমি যেটা বাংলা বলেছি ওটাই বলছে, এটার ইনার মিনিংটাকে আমি জানতে চাইছি। ইকরা, তুই বোন এরকম বলছিস যে আমি ভাত খেয়ে ফেলছি, আর একটা অ্যাড করেছিস আমি সাম্প্রতিক সময়ে খেয়েছি। আর দুটার মধ্যে ইকরা ভালো হয়েছে, ইকরা তোর ভালো হোক, আল্লাহ তোর বালা মুসিবত দূর করুক, আসমানে বালা আসমানে উঠায় দিক, জমিনে বালা জমিনে ডাবায় দিক, আমিন। অন্তত তোর বুদ্ধিটুকু আছে, এই জন্য তোকে অনেক অনেক ধন্যবাদ, ওকে? আসো তো এই জায়গাটাতে তুমি যদি নর্মালি খেয়াল করো ব্যাপারটা কেমন আসে, নর্মালি তুমি যদি খেয়াল করো ব্যাপারটা কেমন আসে, দেখো এই যে এটা হচ্ছে পাস্টের ইন্ডিকেশন, এটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট, আর এটাকে আমি যদি বলি প্রেজেন্টের আগে গেলে কি, এটা হচ্ছে অতীত, এটা হচ্ছে আই অ্যাট রাইস, আই অ্যাট রাইস। আর আই হ্যাভ ইটেন রাইস যখন আমি বলছি, আই হ্যাভ ইটেন রাইস যখন আমি বলছি, তখন প্রেক্ষাপটটা হচ্ছে অতীতেই ভাত খাইছে, কিন্তু এটার একটা রেশ আছে, কি আছে? রেশ আছে, দুইটা। তাহলে আমি আরেকটু ক্ল্যারিফাই করে বলার চেষ্টা করি তোমাকে, দেখো বুঝো, একটু বোঝাও জিনিস, নামই হলো সেন্স অফ টেন্স। এই টেন্স ছাড়া জীবন অন্ধকার, সেন্স দিয়ে তোমাকে বুঝতেই হবে, রাইট? একটু সেন্স দিয়ে বুঝো, একটু সেন্স কি বলতেছে, এই সেন্সটার দিকে তুমি যদি একটু খেয়াল করতে থাকো তাহলে দেখবা যে এই জায়গাটা তার কোনোভাবে তোমার প্যারা লাগতেছে না, এই জায়গাটাতে কোনোভাবেই তোমার কি লাগতেছে না, বলছে ভাই প্যারা লাগবে না। যেমন দেখো, আমি তোমাকে জিজ্ঞেস করলাম, এই তুমি কি ভাত খাইছ? ভাত খাবা নাকি আমার সাথে? চলো আজকে দুই ভাই বোন মিলে সেই আজকে কবজি ডুবিবে, খাসির রোস্ট দিয়ে আমরা খিচুড়ি খাবো, ওয়েদারটা না সেই, ওয়েদারটা কি বলছে? ওয়েদারটা সেই, চলো খাবা তুমি? একজন আমাকে বলতেছে ভাইয়া আই অ্যাট রাইস, তার মানে সে ভাত খাইছে, অনেক আগে ভাত খাইছে, এর ইম্প্যাক্ট খুব সম্ভবত আর আমার জানা নাই, আমার খুব ইম্প্যাক্টটা কি জানা নাই। ও ভাত খাইছে, ওর খাওয়া দাওয়া শেষ, ওর ইম্প্যাক্ট শেষ। আরেকজন বলছে এই তুই ভাত খাবি, তুই আমার সাথে যাবি? ভাত না খিচুড়ি খাবো, যাবি তুই আমার সাথে? যাবি? এই পাগলা যাবি? এই
টাকা যাবি যাবি দেখা বলছে ভাইয়া আই হ্যাভ ইটেন রাইস, তার মানে আমি একটু আগে ভাত খাইছি, এটার রেস্ট বা এটার ফলাফলটা হচ্ছে আমার পেটটা এখনও ভরা। এই যে আই হ্যাভ ইটেন রাইস বলছেন, তার মানে একটু আগে ভাত খাইছেন এবং ওটার রেস্টটা কি বলছে, পেটের মধ্যে ভাত ভরা। আই অ্যাট রাইস যখন বলা হয় তার মানে কি আপনার খাওয়া দাওয়া অনেক আগেই শেষ। হ্যাঁ, খুব সম্ভবত ওটার বিষয়ে আপনার কাছে কোনো আপডেট নাই, রাইট? তো এটাই হচ্ছে দুটার মধ্যে বেসিক ডিফারেন্স। ওকে, এটাই হচ্ছে কি বেসিক ডিফারেন্স। ওকে, এবার আসেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা কোথায় কোথায় ব্যবহার করি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা কোথায় কোথায় ব্যবহার করি দেখেন। অতীতের শুরু বর্তমানে বহাল, অতীতের শুরু হয়েছে বর্তমানে এখনো চলছে। যেমন আমি যদি বলি হাসান হ্যাজ বিন ডক্টর সিন্স 1991, হাসান 1991 সাল থেকে ডাক্তার। তার মানে 1991 সালের থেকে ডাক্তার মানে কি, এই জিনিসটা কি দেখো, টাইম ফ্রেম চিন্তা করবা সবসময়। এটা কি প্রেজেন্ট, এটা কি অতীত, তাহলে অতীত মানে কি 1991। এই যে 1991 থেকে ডাক্তার, তার মানে কি এখন ডাক্তারের সাইডে দিচ্ছে বলছে না, এই যে 1991 থেকে শুরু হয়েছে টিক 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 টিক, এই বর্তমানে জিনিসটা কি আছে, বহাল আছে, রাইট? তো ওটাই বলছি অতীতের শুরু বর্তমানেও বহাল। বর্তমানে কি বহাল, অতীতের শুরু বর্তমানেও কিরে ময়না বলছে অতীতের শুরু বর্তমানেও হচ্ছে বহাল। আমি আবার বলছি অতীতের শুরু বর্তমানেও কি বলছে, বর্তমানেও বহাল। এই যে অতীতের শুরু হয়ে বর্তমানে আপনি বহালের কথা বলছেন, এটাকে আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ নোন হিম ফর আ লং টাইম, আমি তার অনেক দিন ধরে চিনি। তার মানে কি অতীতে কোনো একটা সময়ে, হ্যাঁ, কলেজে যাওয়ার সময় ধাক্কা লেগে বই পড়ে গিয়েছিল, ওই সময়টা থেকে চেনা, এখন পর্যন্ত তাকে চিনো, খুব সম্ভবত এটা তোমার স্বামী বা বউ হয়, রাইট? আই হ্যাভ নোন হিম, ওটা তো তার মানে তো মি হওয়ার সম্ভাবনা নয়, ওইটাই তোমার স্বামী হয়, ঠিক আছে? ওইটা তোমার কি হয় বলছে, ওইটাই তোমার স্বামী হয়। বলছে আই হ্যাভ নোন হিম ফর আ লং টাইম, আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি। তো এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের ব্যবহার। ওকে, এবার আসেন একাধিকবার সংঘটিত কাজ যদি হয়, একাধিকবার কোনো কাজ যদি একাধিকবার ঘটে, রাইট? আমি বলছি কোনো কাজটা যদি কি হয়, একাধিকবার ঘটে, অর্থাৎ আমরা বলছি রিপিটেড অ্যাকশন। কি বলছি বলো না, রিপিটেড অ্যাকশন। যেমন এই যে পপকর্ন নিয়ে সুন্দর করে আপনি কি দেখছেন, কার্টুন দেখছেন, এগুলো একাধিক ঘটনা। বা মুভি দেখছেন, আমরা বলছি আই হ্যাভ ওয়াচ দিস মুভি 5 টাইমস, আমি এই কাজটা, এই মুভিটা আমি কতবার দেখছি, বলছে ভাইয়া আমি এই মুভিটা 5 বার দেখছি। কতবার দেখছি, তাহলে আমরা বলছি 5 বার। তাহলে এখানে কি বলছে, ভাইয়া কাজটা পুনরাবৃত্তি বোঝাচ্ছে, একাধিকবার ঘটনাটা ঘটতেছে। ওটাকেই আমরা কি বলছি, যে আমরা মাল্টিপল নাম্বার দিয়ে এটা প্রকাশ করতেছি। একাধিকবার যদি কোনো ঘটনা ঘটে তাহলে সেটাকেও আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট হবে। সেটাকে কি হবে বলছে ভাইয়া, সেটাকেও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। আমি আবারও বলছি সেটাকে আমরা কি বলবো, বলছে ভাইয়া সেটাকেও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। ওকে, আসেন এবার দেখেন ইট ইজ দ্য ফার্স্ট টাইম, ইট ইজ দ্য সেকেন্ড টাইম, ইট ইজ দ্য থার্ড টাইম, এগুলো থাকলেও আমরা সেটাকে কি বলি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা বলে থাকি। সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার জন্য আমরা গরিবেরা যেগুলো বলি, আমরা বলি যে মুখস্থ করে এগুলো জাস্ট, এরপরে কি বলি জাস্ট নাও, এরপর আমরা কি বলি অলরেডি, এরপর আমরা কি বলি ইয়েট, এরপর আমরা কি বলি নেভার, এরপর আমরা কি বলি এভার, এরপর আমরা কি বলি লেটলি। তাহলে আরেকবার বলেন জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, নেভার, এভার, লেটলি। আর এটা হচ্ছে সো ফার, আপ টু নাও, আপ টু দ্য প্রেজেন্ট। সো ফার, আপ টু নাও, আপ টু দ্য প্রেজেন্ট। আমি আবার বলছি সো ফার, এরপরে কি বলছি আপ টু নাও, আপ টু দ্য প্রেজেন্ট। এগুলো থাকলে আমরা সেটাকে কি বলতে পারি, আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে পারি। আমি আবার বলছি এগুলো থাকলে আমরা সেটাকে কি বলতে পারি, তো বলছে ভাইয়া এগুলো থাকলে সেগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে পারি। সংক্ষেপে আমরা এটাকে কি বলি, সংক্ষেপে এটাকে আমরা বলি আজরাইল। সংক্ষেপে আমরা কি বলি আজরাইল। টেকনিক আমরা কি বলি আজরাইল। এতে কি হবে অলরেডি, জেতে কি হবে জাস্ট, এরপরে জেতে কি হবে জাস্ট নাও, আরতে কি হবে রিসেন্টলি, এতে কি হবে অলরেডি, ওয়াইতে কি হবে ইয়েট, এলতে লেটলি, ইতে হচ্ছে এভার। এগুলো থাকলে সাধারণত সেগুলোকে আমরা কি বলি, বলছি ভাই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। কি বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। ওকে, তাহলে আরেকটা মনে রেখো, অভিজ্ঞতার অংশ হয়ে গেছে এমন বুঝালো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আরেকটা যেটা বলে আসলাম, অতীতে কোনো কাজটা সংগঠিত হয়েছে কিন্তু কোনো টাইম ফ্রেম তুমি জানো না, অতীতে একাধিকবার হয়েছে, কোয়ান্টিটি ওয়ার্ড আছে 3 টাইমস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, তাই তো? ওই যে ওটা আরেকবার লিখে দিছি আমি, অতীতে কোনো কাজ যদি একাধিকবার ঘটে, ওই যে কোনো কাজ কি ঘটে একাধিকবার ঘটে, তাহলে আমরা কি কি টাইম পাইলাম এখানে দেখেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে আমরা এখানে কি কি পেলাম, আরেকবার দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে আমরা এখানে কি কি পেলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে আমরা কি কি পেলাম, একাধিকবার কোনো ঘটনা ঘটলে, হ্যাঁ, ইট ইজ দ্য ফার্স্ট টাইম, ইট ইজ দ্য সেকেন্ড টাইম, এগুলো যদি থাকে। তারপর আমরা বলেছি আজরাইল, কি বলেছি, বলছে ভাইয়া আজরাইল বলেছি, কি বলেছি বলেন না, আজরাইল বলেছি, রাইট? আমি আবার বলতেছি আমরা কি বলেছি, বলছে ভাইয়া আজরাইল বলেছি। ওকে, আমরা কি বলেছি আজরাইল বলেছি। আজরাইল থাকলে, রাইট, কি থাকলে, বলছে ভাইয়া আজরাইল থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। অভিজ্ঞতার অংশ হয়ে গেছে, হাসান হ্যাজ বিন
টু জার্মানি। হাসান কোথায় গেছিল? জার্মানি গিয়েছিল, যা ঘুরে আসছে, ওর এক্সপিরিয়েন্স হয়ে গেছে, দ্যাটস ওয়াই অভিজ্ঞতার অংশ হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। অতীতে কোনো একটা ঘটনা যদি ঘটে আর টাইম ফ্রেম যদি না দেওয়া থাকে, নো টাইম ইন্ডিকেটেড, টাইম যদি না দেওয়া থাকে, অথবা আপনার যদি মাল্টিপল নাম্বার দেওয়া থাকে, কি দেওয়া থাকে? মাল্টিপল নাম্বার দেওয়া থাকে, তাহলে আমরা ডেফিনেটলি সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে ফেলবো, রাইট? তাহলে অতীতে কোনো কাজ একাধিকবার হয়ে গিয়েছে, তাহলে আমরা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তবে দেখেন 4 নম্বর কোশ্চেন কি বলতেছেন, শামিম ইজ মাই কলিগ। শামিমকে বলছে ভাইয়া শামিম হচ্ছে আমার কলিগ, আই ড্যাশ হিম ফর 10 ইয়ার্স, আমি তাকে 10 বছর ধরে চিনি। উত্তর করবেন কি হবে? তাইলে আমরা যদি এই জায়গাটাতে খেয়াল করি, অতীত থেকে, অতীতে শুরু বর্তমানেও বহাল, আমরা কি বললাম বলেন? অতীতে শুরু বর্তমানে বহাল। শুরু বর্তমানে কি? আমরা বলছি বর্তমানে হচ্ছে বহাল। বর্তমানে কি বলছি ভাইয়া? বর্তমানে বহাল। অতীতে শুরু বর্তমানে বহাল, এটা উত্তর করেন। অতীতে শুরু বর্তমানে বহাল। আমি আবার বলছি অতীতে শুরু বর্তমানে বহাল। অতীতে শুরু বর্তমানে কি বলছে ভাইয়া? অতীতে শুরু বর্তমানে বহাল। অতীতে শুরু বর্তমানে কি বলছে ভাইয়া? অতীতে শুরু বর্তমানে বহাল। অতীতে শুরু বর্তমানে কি? বহাল। তাহলে কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, তাই না? এর বলছে 10 বছর ধরে চিনে, তার মানে কি কাজটা যদি টাইম ফ্রেমে নেন, এটা কি প্রেজেন্ট 10 বছর আগে। এটা যদি 2026 হয়, তাহলে 10 বছর আগে আসেন, তবে 2016, এই 16 সাল থেকে চিনেন, এই সময় তা আপনার সাথে দেখা হয়েছে, হ্যাঁ, সে হচ্ছে আপনার কলিগ। এই 2000 বলছে কি আপনি 10 বছর ধরে চিনেন, তার মানে এই সময় থেকে পরিচয় হয়েছে, তারপর টিক 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 জিনিসটা এখনো বহাল আছে, তার মানে আমরা এটাকে কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। আসেন এটা উত্তর করেন, এটা উত্তরটা কি হবে? ইকরা বলছে সয়ের সি হবে, হ্যাভ নোন, ভেরি গুড। জীবন চৌধুরী বলছে সি হবে। আর ড্রিম স্যাক্রিফাইস বলছে সি হবে। খাদিজা হায়দার তুলি বলছে হ্যাভ নোন হবে। ওকে, হ্যাভ নোন হবে। এরপরে চলে আসেন, এরপরে শুভ বলছে সি হবে ভাইয়া। সাদিয়া তাবাসসুম দিনা বলছে সি হবে। এরপরে চলে আসেন, সোনেরা শাম্মী বলছে হ্যাভ নোন হবে। এরপরে কি হবে বলেন? এরপরে কি হবে বলেন? এরপরে কি হবে বলেন? ওকে, এরপরে কি হবে বলেন? এরপরে কি হবে বলেন? ওকে, তাহলে এবার আসেন, তাহলে আমরা জানি যে এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, হ্যাভ নোন। এবার আসেন 7 নম্বর কোশ্চেন, জাস্ট নাও হি ড্যাশ ডিনার বাট হি সেজ হি উইল সি ইউ ওয়েন হি ইজ ফিনিশড। 7 নম্বর কোশ্চেনের উত্তরটা কি হবে? একটু দ্রুত আমরা 7 নম্বর কোশ্চেনের দিকে চলে যাব। 7 নম্বর কোশ্চেনে একটু দ্রুত উত্তর করবেন ভাইয়া। 7 নম্বর কোশ্চেনের উত্তরটা কি হবে? 7 নম্বর কোশ্চেনের উত্তরটা কি হবে? একটু দ্রুত উত্তর করবো আমরা। 7 নম্বর কি বলছে? একদম ইজি না? 7 নম্বর কোশ্চেনটা কি বলছে? একদম ইজি। তাহলে এখানে বলছে জাস্ট নাও দেওয়া আছে, কি দেওয়া আছে? তো বলছে ভাইয়া জাস্ট নাও দেওয়া আছে, ঠিক আছে, কি দেওয়া আছে? তো বলছে ভাইয়া জাস্ট নাও দেওয়া আছে। তাই জাস্ট নাও যেহেতু দেওয়া আছে না, ভালো করে খেয়াল করবেন, জাস্ট নাও দেওয়া আছে না? তাহলে এবার এই যে জাস্ট নাও এর দিকে আপনি যদি খেয়াল করেন, তাহলে এখানে কি পাচ্ছেন? জাস্ট নাও এর দিকে দেওয়া আছে। তাহলে জাস্ট নাও আছে, তার মানে কি প্রেজেন্ট পারফেক্ট, আমার চিন্তাই করা লাগবে না, তাই তো? প্রেজেন্ট পারফেক্ট কই দেওয়া আছে? এই যে হ্যাজ হ্যাড। এখানে হ্যাজ হ্যাড মানে কি? হ্যাজটা হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি আমরা জানি? হ্যাভ বা হ্যাজ হবে, এরপরে আপনার মেইন ভার্বে কি হবে? তবে সে V3 হবে। হ্যাঁ, তাহলে এবার দেখেন এটা কি? এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব হ্যাজ। এরপরের এটা কি? এই যে এই হ্যাডটা হচ্ছে আমরা জানি হ্যাভ বা হ্যাজের আপনার V3 ফর্মটা কি? তাহলে আমরা বলছি যে ভাইয়া হ্যাড, তাই না? তাহলে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরেরটা কি? মূল ভার্ব। দ্যাটস উত্তরটা কি হবে? উত্তরটা বি হবে। ওকে, এবার আসেন, হাউ মেনি টাইমস ড্যাশ ইউ বিন অ্যাব্রোড। বিন আর গনের মধ্যে ডিফারেন্স আছে। বিন আর গনের মধ্যে আমি একবার ডিফারেন্স পড়াইছিলাম আপনাদের, আমি আশাবাদী আপনাদের মুখস্থ আছে। বিন আর গনের মধ্যে আমি আপনাদের পার্থক্য পড়িয়েছিলাম। বিন আর গনের মধ্যে পার্থক্য আপনি জানেন। হ্যাঁ, আমি যদি বলি সে ঢাকা গিয়েছে, তার মানে সে বর্তমানে ঢাকায় স্টে করতেছে, ওটা ক্ষেত্রে আমরা বলি গন। গেছে এবং ফেরত আসছে, আমি বললাম এই তুমি কতবার লন্ডনে গেছো, তার মানে কি তুমি লন্ডনে গেছো আবার ফেরত আসছো। হ্যাঁ, লন্ডন, এই তুমি কতবার লন্ডনে গেছো রে? বলছে ভাই আমি 10 বার গেছি, তার মানে কি 10 বার তুমি গেছো আবার দেন তুমি বাংলাদেশে ফেরত আসছো, ওটা ইংলিশ হচ্ছে বিন। আমি বললাম এই কুইত্তা কই গেছে রে? কুইত্তা কই গেছে? এই কুইত্তা কই রে? তা আপনাকে যে বোঝাই কুইত্তা কই রে, তার মানে কি কুইত্তা কোথায় গেছে? বলছে ভাই কুইত্তা ঢাকায় গেছে, তার মানে এখন ঢাকায় অবস্থান করছে। তার মানে যাওয়া এবং ফেরত আসার অর্থে আমরা ভিন বলি, যে ওই জায়গাতেই থাকার ইংলিশ আমরা কি বলি? আমরা গন বলি, তাই তো? গো থেকে গন। তাহলে এবার আসেন, তাহলে হাউ মেনি টাইমস কতবার? তাহলে একটা ঘটনা যখন পুনরাবৃত্তি ঘটে, তা আমরা বলছি রিপিটেড অ্যাকশন।
অতীতের যখন রিপিটেড অ্যাকশন হবে তখন কোন টেন্স হবে, তাই তো? অতীতের রিপিটেড অ্যাকশন হলে কোন টেন্স হবে? একটু ভাইয়াকে দ্রুত জানাও, অতীতের অ্যাকশন হলে কি হবে? বলছে ইকরা বলছে এ হবে, ফারহানা তাসনিম শিফা বলছে এ হবে, তারপরে টার্টিলে জান্নাত বলছে এ হবে, বিচিত্রা বলছে এ হবে, তানজিদ হাসান তাসিফ বলছে এ হবে, সুব্রত বাইদা বলছে ডি হবে, ড্রিম স্যাক্রিফাইস বলছে ডি হবে, ড্রিম স্যাক্রিফাইস বলছে এ হবে, মামুন ইসলাম বলছে হ্যাভ হবে, নাফিসা আক্তার বলছে এ হবে, রাইট? নাফিসা আক্তার বলছে এ হবে। তাহলে এবার আসেন, এই যে তো প্রেজেন্ট পারফেক্ট, তাহলে মূল ভাবে তো V3 করাই আছে না? মূল ভাবে কি করা আছে? বলছে ভাই V3 করাই আছে, তার মানে এখানে শুধু আমার অক্সিলারি ভার্বটা লাগবে। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কি বসে? হ্যাভ বা হ্যাজ বসে, এই জন্য উত্তরটা কি হবে? হ্যাভ হবে। শেষ, হ্যাজ তো দেওয়া নেই অপশানে। ওকে, তো বলছে আই ফিনিশড মাই লেটার ইয়েট, সেন্টেন্সে কি দেওয়া আছে? আজরাইল, ওয়াইতে কি আছে? ইয়েট। আজরাইলের ওয়াইতে কি আছে? বলছে ভাইয়া আজরাইলের ওয়াইতে ইয়েট আছে। আজরাইলের ওয়াইতে কি আছে ভাইয়া? বলছে আজরাইলের ওয়াইতে ইয়েট আছে। তাহলে বলছে আই ড্যাশ ফিনিশড মাই লেটার ইয়েট, আমি আমার এখনো লেটার লেখাটা শেষ করতে পারিনি। তাহলে এটার উত্তরটা কি হবে? 9 নম্বর কোশ্চেনের একটু উত্তরটা করে দিবেন, 9 নম্বর কোশ্চেনের একটু উত্তরটা করে দিবেন, ঠিক আছে? 8 নম্বরে যাদের উত্তর হয়েছে 8 বার এখানে যাবেন, 8 বার এখানে যাবেন, যাওয়ার পরে টিক 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 করে 8 বার লাভ রিয়েক্ট দিয়ে দিবেন, ঠিক আছে? আসেন 8 নম্বর কোশ্চেনের উত্তরটার দিকে আমরা যদি খেয়াল করি, আমরা এখানে কি পাচ্ছি? বলছে আই ফিনিশড মাই লেটার ইয়েট, আই ফিনিশড মাই লেটার কি? বলছে আই ফিনিশড মাই লেটার ইয়েট। ওকে, আই ফিনিশড মাই লেটার ইয়েট, তো এই জায়গাটার ক্ষেত্রে ইয়েট দেওয়া আছে, তো আমরা প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কি? এম নট কি প্রেজেন্ট পারফেক্ট? বলছে না। ডিড নট কি প্রেজেন্ট পারফেক্ট? বলছে না। হ্যাড নট কোথায়? বলছে পাস্ট, তার মানে এটাও বাদ। প্রেজেন্ট পারফেক্ট কোনটা? বলছে এই যে হ্যাভ নট। শেষ কাহিনী। ওকে, আসেন এরপরে আমরা যদি খেয়াল করি, আমরা এখানে কি পাচ্ছি? এগুলোর প্র্যাকটিস করাচ্ছি না। আচ্ছা এটা করেন, এটা পারেন কিনা দেখেন। পারবেন এটা, একদম ইজি। এরপরে আসেন, এরপরে দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা কি বুঝি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আপনি যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা কি বুঝি? একটু ভালো করে খেয়াল করবেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু ভালো করে খেয়াল করবেন। দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? দেখেন আমরা জানি পারফেক্ট মানেটা কি, পারফেক্ট মানেটা কি? তাহলে আমরা জানি পারফেক্ট মানে হচ্ছে আপনার হ্যাভ বা হ্যাজ বা হ্যাড। পারফেক্ট টেন্সের তিনটা ভার্ব বসবেই, তাই না? কে কে বসবে? হ্যাভ, হ্যাজ বা হ্যাড বসবে। ওকে, কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি বসবে? বলছে কন্টিনিউয়াসের ক্ষেত্রে বি ভার্বটা বসবেই। হ্যাঁ, এটা হলো মূল কাহিনী। কন্টিনিউয়াসে বি ভার্বের পরে কি হয়? আইএনজি হয়। আর পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ বা হ্যাডের পরে কি হয়? মূল ভার্বের V3 হয়। এটা তো আমরা শিওর, আমরা জানি। পারফেক্ট টেন্স হলে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপরে V3। কন্টিনিউয়াস হলে বি ভার্বের পরে ভার্বের সাথে কি? আইএনজি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি হবে? প্রেজেন্ট লেখা আছে। প্রেজেন্ট মানে কি হবে? হ্যাভ বা হ্যাজ হবে। হ্যাভ বা কি হবে? হ্যাজ। পারফেক্ট মানে কি? হ্যাভ বা হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট যেহেতু, তার মানে আমি হেডের দিকে যাবো না, হেড মানে তো পাস্ট, তাহলে হ্যাভ বা হ্যাজ হবে, তাই তো? আচ্ছা এরপরে আসেন, কন্টিনিউয়াস টেন্স মানে কি? কন্টিনিউয়াস টেন্স মানে আমরা জানি এম ইজ আর ওয়াজ আর বি ভার্বগুলো বসবে, তাই তো? তার মানে এটা হচ্ছে বি ভার্বের জায়গা। ওকে, যেহেতু এবার পরে কন্টিনিউয়াস টেন্স দেওয়া আছে, তার মানে আমরা জানি এখানে কি হবে? একটা আইএনজি হবে। শেষ। তাহলে এবার দেখেন হ্যাভ হ্যাজের পরে কে লাগে? তাহলে আমি জানি হ্যাভ হ্যাজের পরে V3 লাগে, তাহলে এখানে V3 লাগবে। বি এর V3 ফর্মের নাম কি? বিন। এরপরে বি ভার্বের পরে আমরা কন্টিনিউয়াস যেহেতু, তারপরে কি দিব? একটা আইএনজি। এটাই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এগুলো আহামরি মুখস্থ করার কিচ্ছু নাই, ছোট বাচ্চাদের খেলা, ছোট বাচ্চাদের খেলা, রাইট? আমরা বলছি এটা কি বলছে ভাই? এটা ছোট বাচ্চাদের খেলা। ওকে, এবার আসেন, আমরা বলছি হ্যাভ বা হ্যাজ, হ্যাভ বা হ্যাজের পরে কি হবে? মূল ভার্বে V3টা আসবে। মূল ভার্বে কি আসবে? V3টা আসবে। এবার আসে বি ভার্বের পরে ভার্বের সাথে কি হয়? আমরা জানি বি ভার্বের পরে মূল ভার্বে আইএনজি হয়। মূল ভার্বে কি হয়? বলছে ভাই আইএনজি হয়। আসেন এখানে আমরা কি পাচ্ছি? যেমন ধরেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? বলছে অতীতের কোন একটা সময় কাজটা শুরু হবে, হয়ে টিক 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 করে চলমান 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 থাকবে। এটা কন্টিনিউয়াস মানে কি? চলমান, চলতেই থাকবে। যেমন আমি যদি আপনাকে এরকমটা বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ভালো করে খেয়াল করবেন, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে কি হচ্ছে? বলছে ভাই বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে মতলব কিয়া হে ভাই, এটার মানেটা কি? তাহলে এবার দেখো, এটার যদি আমি টাইম ফ্রেম চিন্তা করি, এটার যদি টাইম ফ্রেম চিন্তা করি, এটা হচ্ছে প্রেজেন্ট, আর সকালটা কি? সকালটা হচ্ছে অতীত। তাহলে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আপনি এই জায়গাটাতে যদি উপলব্ধি করতে চান, আপনাকে যদি আমি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ভালো করে খেয়াল করবেন, আমি আপনাকে যদি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে মতলব কিয়া হে, তার মানে কি? আপনি সকালে দাঁড়িয়ে বলছেন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, না,
সকালে দাঁড়ায় ঘুম থেকে উঠলেন, ওঠার পরে কি আপনি এরকম বলতে পারবেন যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে? বুঝছেন না, এটা পাগলের প্রলাপ, এটা কখনোই বলা সম্ভব না। তাহলে আমাকে দুপুরে দাঁড়াইতে হবে অথবা রাতে বলতে হবে, দেন আমরা এটাকে বলতে পারবো যে ঠিক আছে, তাই না? তা আমি যদি এরকম দুপুরে বলি, কোথায় বলি? বলছি ভাইয়া আমি দুপুরে বলি, তাহলে আমি দুপুরে দাঁড়িয়ে আমি বলতে পারি সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আমি বিকেলে দাঁড়িয়ে বলতে পারি যে ভাইয়া সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাই না? তাহলে এই যে সকাল থেকে আপনি যখন বৃষ্টি হচ্ছে আপনি বলবেন, তার মানে ডেফিনেটলি সকালটা কি অতীত। এই সকালে বৃষ্টিটা কি শুরু হয়েছে, শুরু হয়ে টিক 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 করে কি বৃষ্টিটা কি চলমান। তাহলে অতীতে একটা কাজ শুরু হয়ে নির্দিষ্ট সময় শুরু হোক আর অনির্দিষ্ট সময় শুরু হোক, শুরু হয়ে যদি কাজটা চলমান থাকে তখন আমরা সেটাকে বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা এখানে বলবো সাবজেক্টটা ধরে নিব ইট, এরপরে পারফেক্ট কন্টিনিউয়াস যেহেতু ইটের সাথে কি বসে হ্যাজ, হ্যাজের পরে মূল ভাবে কি বসবে V3, এর জন্য বিন। তাহলে বি এর পর ভাবের সাথে কি হবে আইএনজি, তাহলে যে মূল ভাবটা কি বসে রেইন, তাহলে আমরা কি বলবো এখানে রেইনিং। হ্যাঁ, সকাল থেকে অনেক বই লেখা আছে সিন্স মর্নিং, জীবনও হবে না। হ্যাঁ, এখানে উত্তর হবে সিন্স দা মর্নিং। অনেক বই লেখা দেখবেন সিন্স মর্নিং লেখা আছে, জীবনও হবে না। সিন্স দা মর্নিং আমাকে বলতে হবে, কারণ যে সকালের কথা আপনি বলতেছেন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ওই সকালটা নির্দিষ্ট। অনেক বই লেখা দেখবেন এরকম ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, জীবনও হবে না, কারণ ওই সকালটা কি হয়ে গেছে, যে সকালের কথা আপনি বলছেন ওই সকালটা নির্দিষ্ট হয়ে গেছে। ওই সকালটা কি হয়ে গেছে রে, নির্দিষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, ওইটা আমরা স্ট্রাকচার বলে দিলাম। হ্যাভ বিন বা হ্যাজ বিন, এরপর মূল ভাবে কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্মটা হবে। এবার আসেন কতগুলো ভার্ব আছে, কতগুলো ভার্ব আছে, যে ভার্বগুলো কি, যেমন আপনি যদি লিভের কথা বলেন এটা অলওয়েজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নেয়, সাধারণত লিভটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নেয়। লার্ন কি নেয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নেয়। স্লিপ, স্ট্যান্ড, স্টে, ওয়েট, ওয়ার্ক, এই যে ভার্বগুলো দেখছেন এগুলো সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নাই। এটা বারবার আপনাকে মনে রাখতে হবে। এটা কি বলছে ভাইয়া, এটা আমাদের বারবার মনে রাখতে হবে হবে হবে। ওকে, এবার আসেন আমরা ফর, সিন্স, রিসেন্টলি, লেটলি কিংবা হাউ লং, এগুলো হাউ লং এটা ভালো করে মনে রাখবেন। হাউ লং এই শব্দগুলো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি। আমি আবার বলছি এগুলো কোথায় ব্যবহার করি, বলছে ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি। রাইট, কোথায় ব্যবহার করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কন্টিনিউয়াসে ব্যবহার করি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। যেমন হাউ লং হ্যাভ ইউ বিন রিডিং, এই তুমি কতক্ষণ ধরে পড়তেছো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এবার আসেন ফরের ক্ষেত্রে কি করেন, ফর আর সিন্সের ব্যাপারটা আমরা একটু খেয়াল করি। ফর মানে হচ্ছে সারা জীবন মনে রাখবেন, ফর মানে হচ্ছে ডিউরেশন অফ টাইম, কত সময় ধরে ঘটছে। ফর মানে কি, তো আমরা বলি যে ভাইয়া ফর মানে হচ্ছে ডিউরেশন অফ টাইম। আমি আবার বলছি ফর মানে কি, বলছে ভাইয়া ফর মানে হচ্ছে ডিউরেশন অফ টাইম। ফর মানে কি, বলছে ভাইয়া ফর মানে হচ্ছে ডিউরেশন অফ টাইম। ঠিক আছে, অর্থাৎ সংক্ষেপে এটাকে আমরা বলি ফরের পরে সংখ্যা প্লাস সময় হয়। এটা অনেকবার আপনি পড়ছেন, 7 days। এখানে 7টা কি সংখ্যা, ডেজটা কি সময়। তাই এই যে সংখ্যা প্লাস সময় পাইছেন, এখানে কি হবে ফর, কতক্ষণ ধরে হচ্ছে। যেমন হি হ্যাজ বিন ইল ফর 2 hours, সে 2 ঘন্টা যাবত অসুস্থ, 2 ঘন্টা ধরে সে অসুস্থ। এই যে 2 ঘন্টা ধরে সে অসুস্থর কথা আপনি বলছেন, তার মানে অসুস্থতার ডিউরেশন কতক্ষণ, বুঝছে ভাই 2 ঘন্টা। এই ডিউরেশন বুঝালে আমরা সবসময় কি ব্যবহার করবো, ফর। সংক্ষেপে আমরা কি বলি, সংখ্যা প্লাস সময় যদি হয়। আমি আবার বলছি সংখ্যা প্লাস কি হয়, বলছে ভাইয়া সংখ্যা প্লাস সময় যদি হয়, সংখ্যা প্লাস কি হয়, বলছে ভাইয়া সংখ্যা প্লাস সময় যদি হয়, তাহলে আমরা ওই জায়গাটাতে আমরা ফর ব্যবহার করব। কি ব্যবহার করব, বলছে ভাইয়া ফর ব্যবহার করব। আমি আবার বলছি সংখ্যা প্লাস সময় যদি হয়, তাহলে ওই জায়গাটাতে কি বলবো, তা বলছে ভাইয়া আমরা ওই জায়গাটাতে ফর ব্যবহার করব। সিন্স মানে কি, সিন্স হচ্ছে শুরুর সময় বোঝাতে ব্যবহার হয়। কিসের সময়, বলছে শুরুর সময়, বিগিনিং টাইম, বিগিনিং টাইম। He has lived the same house since 1975, সে ওই বাড়িটাতে 1975 সাল থেকে 1975 থেকে সে বসবাস করছে। তার মানে ওই যে শুরুর সময় কখন থেকে শুরু হয়েছে, বলছে 1975 থেকে। এটা মনে রাখতে হবে আপনাকে যে ভাই এটা বিগিনিং টাইম। এটা কি, বলছে ভাইয়া এটাকে আমরা বলছি বিগিনিং টাইম। আবার বলছি এটা কি, বলছে ভাই এটা বিগিনিং টাইম। সহজে শর্টকাটে আমরা কি বলি, বলছে ভাইয়া ফর মানে কি বলে আসলাম, তাহলে আমরা বললাম ভাইয়া ফর মানে হচ্ছে সংখ্যা প্লাস সময়। সংখ্যা প্লাস কি, বলছে ভাইয়া ফর মানে হচ্ছে সংখ্যা প্লাস সময়। আর যখন আমি সিন্সের কথা বলছি, সিন্স মানে হচ্ছে শুধু সময়। সিন্স যখন আমরা বলছি, সিন্স মানে আমরা কি বলেছি, বলছি ভাইয়া সিন্স মানে হচ্ছে শুধু সময় বলেছি। রাইট, তাহলে এবার আসেন আমি যখন মর্নিং এর কথা বলছি, মর্নিং এখানে কি সংখ্যা দেওয়া আছে, বলছে না, তাহলে এখানে কি হবে সিন্স। আমি যদি বলি সিন্স,
সিন্সের পরে আমি বললাম জানুয়ারি, কি বললাম জানুয়ারি। এখানে কি সংখ্যা দেওয়া আছে নাকি সময় দেওয়া আছে? বলছে ভাই এখানে শুধু সময় দেওয়া আছে। কি দেওয়া আছে? বলছে ভাই শুধু সময় দেওয়া আছে। তাহলে এখানে উত্তর কি হবে? বলছে ভাই সিন্স হবে। এটা হচ্ছে মূল কাহিনী। ওকে, এটা হচ্ছে মূল কাহিনী। তবে আসেন 12 নম্বর কোশ্চেনটা একটু উত্তর করেন। 12 নম্বর কোশ্চেনটা একটু উত্তর করবেন। 12 নম্বর কোশ্চেনটা এখানে কি বলছে আসেন ধরেন। 12 নম্বর কোশ্চেনের দিকে একটু তাকান। 12 নম্বর কোশ্চেনটা কি বলছে? 12 নম্বর কোশ্চেনটা বলছে উই ড্যাশ টু ঢাকা ইন 1994। আমি ঢাকা এসেছি কবে? তো বলছে আমি ঢাকা এসেছি হচ্ছে 1994 সালে। টাইম ফ্রেম ধরেন। তাই আপনি যদি টাইম ফ্রেম ধরেন এটা কি প্রেজেন্ট। আসছেন ঢাকায় কত? 1994। আর কিচ্ছু বলা নাই। তাহলে অতীতে একটা ঘটনা ঘটছে, ওটার আর ইম্প্যাক্ট নাই, তার মানে কি পাস্ট টেন্স। এবার বলতেছে অ্যান্ড হিয়ার সিন্স দেন। এ বলছে পরের সেন্টেন্সটাতে বলতেছে এই যে 1994 সাল, এই 1994 সালটা কি অতীত, ওই সময়টাকে এটা কি বর্তমান। এই সময়টা কি বলছে ভাই বর্তমান। তাহলে এবার আসেন এই যে অতীতে শুরু হয়ে বর্তমানে কাজটা কি চলতেছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভার্বের দিকে খেয়াল রাখবেন, ভার্বটা কি দেওয়া আছে? লিভ। আমি বলেই দিলাম একটু আগে, লিভ হচ্ছে এমন একটা ভার্ব রে ভাই, এটা অল টাইম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গ্রহণ করবে। কি গ্রহণ করবে? বলছে ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গ্রহণ করবে। রাইট, কি গ্রহণ করবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গ্রহণ করবে। তাহলে এবার আপনি উত্তর বলে দিবেন। উত্তর কি বলে দিবেন? আসেন উত্তর কে কি দিয়েছেন একটু দেখি। সাদিকুর রহমান বলছে 12 সি হবে, শুভ বলছে 12 বি হবে। ঠিক আছে, এরপরে প্রমি সরকার বলছে 12 সি হবে। মৃধা বলছে সিন্স মানে হচ্ছে শুরুর সময়, ফর মানে সংখ্যা প্লাস সময়। এরপর বিচিত্রা বলছে সি হবে। সুব্রত বাইদা বলছে সি হবে। মেহেদি হাসান বলছে সি হবে। তানজিদা হাসান তাসিফ বলছে সি হবে। রাইট, শেখ হাবিবা বলছে সি হবে। নাফিজ আক্তার বলছে কেম হ্যাভ বিন লিভিং। তানিয়া বৃষ্টি বলছে সি হবে। ফারে ইসলাম বলছে 12 হচ্ছে সি হবে। জান্নাতুল ফেরদৌস সিনথিয়া বলেছে সি হবে। জীবন চৌধুরী বলছে 12 সি হবে। আসেন আসেন, তার মানে কি এর অতীতে ঘটছে, অতীতেই শেষ, তার মানে পাস্ট ইনডিফিনিট। তার মানে কি বলবো কেম। আর ওই সময়টা থেকে বর্তমানে সে কি জীবন যাপন করে যাচ্ছে, তার মানে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই জন্য হ্যাভ বিন লিভিং। উত্তরটা কি হবে? সি। তোমরা যারা সঠিক উত্তর দিয়েছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন। আল্লাহ তোমাদের ভালো করুক, বালা মুসিবত দূর করুক, আসমানে বালা আসমানে উঠে দিক, জমিনে বালা জমিনে ডাবায় দিক, আমিন। ওকে, আসেন। হি ড্যাশ হিয়ার সিন্স ক্রিসমাস। এই যে সিন্সের পরে যে ক্রিসমাস দেওয়া আছে না, এটাও হচ্ছে সময়। তাহলে ক্রিসমাসের পর থেকে সে এখানে থাকে না, তার মানে কি সিন্সের পরে সময় দেওয়া আছে। তাহলে এগুলো কোন টেন্স হয়? হ্যাঁ, পারফেক্ট টেন্স। কোন টেন্স রে? তবে সে পারফেক্ট টেন্স। ফর, সিন্স, ইয়েট, অলরেডি থাকলে কোন টেন্স হয়? পারফেক্ট টেন্স হয়। তারপর সে ক্রিসমাসের পর থেকে, তার মানে ক্রিসমাসটাকে এখানে আমরা সময় হিসেবে দেখছি। রাইট, ক্রিসমাসটাকে আমরা এখানে কি হিসেবে দেখছি? বলছে ভাইয়া ক্রিসমাসটাকে আমরা এখানে সময় হিসেবে দেখছি। তাহলে এইখানে আমার কোন টেন্সটা হবে একটু দ্রুত আমরা একটু উত্তর করে আসি। ভেরি গুড, সবাই উত্তর করছে সি। এই যে দেখো হ্যাজ আছে, কিন্তু এরপরে একটা মেইন ভার্বের দরকার ছিল, সেটা নাই, বাদ। হ্যাজের পরে মূল ভার্বের দরকার ছিল, বাদ। হ্যাড তো অতীতের কাহিনী, কোনো মূল ভার্ব নেই, বাদ। প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজের পরে মূল ভার্বের কি দেওয়া আছে? ভি3। দ্যাটস উত্তরটা কি হবে? সি হবে। উত্তরটা কি হবে? সি হবে। পাস্ট ইনডিফিনিট বলতে আমরা কি বুঝি ভালো করে খেয়াল করুন। পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট মানে কি আমি বলছি, অতীতে একটা কাজ হবে, অতীতে ওটার রিয়াকশনই কি শেষ, কমপ্লিটেড অ্যাক্টিভিটি। হ্যাঁ, অতীতে একটা কাজ হবে এবং অতীতেই কাজটা কি শেষ। আর বলছি অতীতে একটা কি হবে? বলছি ভাই অতীতে একটা কাজ হবে এবং ডেফিনেটলি অতীতেই কাজটা কি শেষ। তাহলে ওটাকে আমরা বলছি পাস্ট ইনডিফিনিট টেন্স। ওটাকে আমরা কি বলছি? বলছি ভাই ওটাকে আমরা বলছি পাস্ট ইনডিফিনিট টেন্স। রাইট, ওটাকে আমরা কি বলছি? বলছি ভাইয়া পাস্ট ইনডিফিনিট টেন্স বলছি। পাস্ট ইনডিফিনিট টেন্স কখন ব্যবহার করা হয়? যেমন সাধারণত সেন্টেন্সে যদি ইয়েস্টারডে থাকে, লাস্টের পরে যদি কোনো সময়বাচক শব্দ থাকে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট আওয়ার, এগুলো থাকলে সাধারণত আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলি। এগো অথবা লং এগো থাকে, অথবা দ্য প্রিভিয়াস ডে বা লাস্ট ইয়ার থাকে, এরকম থাকলে আমরা সাধারণত সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সটা বলে থাকি। রাইট, অতীতের যখন আপনার পাস্ট ইন্ডিকেশন টাইম থাকে, যেমন 1995। হ্যাঁ, এই যে এখানে অতীত নির্দেশক কি আছে? বলছে ভাই অতীত নির্দেশক শব্দ আছে। অতীত নির্দেশক যদি শব্দ থেকে যায় আর কোনো কথা হবে না, 100% পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। 100% কি হবে? বলছে ভাই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, আচ্ছা, তাহলে দেখেন প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিটের মধ্যে ডিফারেন্সটা আসলে কি? ডিফারেন্সটা কি? আমি যদি বলি আই হ্যাভ হ্যাড মাই মিল, আমি আমার খাবার খাইছি। আই হ্যাভ হ্যাড মাই মিল, আমি আমার কি খাইছি? বলছি খাবার খাইছি। এই যে একটু আগে খাবার খাইছি, রেস্টটা কি? বর্তমানে। তার মানে কি এখন আমার ক্ষুধা নাই।
হাসান হ্যাজ রিপেয়ার্ড দ্য চেয়ার, তার মানে কি হাসান একটু আগে চেয়ারটা ঠিক করছে, এটা ইম্প্যাক্ট কি বর্তমানে চেয়ার ঠিক আছে। এটাকে যদি আমি অতীত দিয়ে লিখতাম আই হ্যাড মাই মিল, তার মানে আমার খাওয়া অতীতে শেষ হয়েছে, এটা রেজাল্ট আমি জানি না, আমি ক্ষুধার্ত থাকতেও পারি, আমি ক্ষুধার্ত নাও থাকতে পারি। ওকে, হাসান রিপেয়ার দ্য চেয়ার, হাসান অতীতে চেয়ার ঠিক করছিল, এটার ইম্প্যাক্ট আমি বর্তমানে জানি না, ওটাকে আমরা বলছি পাস্ট ইনডিফিনিট। এটা মানে হচ্ছে চেয়ার ঠিক থাকতেও পারে, আবার চেয়ার ঠিক নাও থাকতে পারে। চেয়ার ঠিক থাকতেও পারে এবং চেয়ার ঠিক কি বলছে নাও থাকতে পারে, চেয়ার ঠিক থাকতেও পারে এবং চেয়ার ঠিক কি নাও থাকতে পারে। তো ওইটাকেই আমরা দুটার মধ্যে পার্থক্য দেখাইছি, যে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট সিম্পলের মধ্যে এক্স্যাক্টলি পার্থক্যটা কোথায়। 14 নম্বর কোশ্চেনটা উত্তর করেন। 14 অনেকবার পরীক্ষায় পড়ছে, 36 বিসিএসে পড়ছে, বাংলাদেশ ব্যাংক এডিতে পড়েছে, পল্লী সঞ্চয় ব্যাংকে পড়েছে। আসেন এটাতে কি হবে একটু আমরা দ্রুত উত্তর করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে, এটা একটু দ্রুত উত্তর করার চেষ্টা করবো, উত্তরটা কি হবে। ওকে, বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, আমাকে কারেক্ট সেন্টেন্সটা আমাকে ঠিক করতে বলছে, আমার এখানে কোনটা ঠিক হবে, রাইট। 14 নম্বর কোশ্চেন দেখেন, ইয়েস্টারডে, তাহলে অতীত নির্দেশক সময় দেওয়া আছে, অতীত নির্দেশক শব্দ থাকলে কোনোভাবে আর নড়াচড়া করার কোনো সুযোগ নাই। আমি বলছি অতীত নির্দেশক যদি শব্দ থাকে তাহলে আর কোনোভাবে নড়াচড়া করার কোনো সুযোগ নেই। ইয়েস্টারডে দেওয়া আছে, আছে না, বলছি ইয়েস ইয়েস্টারডে দেওয়া আছে, অতীত নির্দেশক শব্দ দেওয়া আছে, তাহলে এই যে অতীত নির্দেশক শব্দ যদি থাকে তাহলে কোন টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট। কি হবে রে, তার মানে জানি অতীত নির্দেশক শব্দ দেওয়া আছে, তার মানে ডেফিনেটলি আমরা এটাকে বলছি পাস্ট ইনডিফিনিট, রাইট। কি বলছি, পাস্ট ইনডিফিনিট। ওকে, তাহলে এবার আসেন, এবার আপনি এই কোশ্চেনটার দিকে আপনি কি পাচ্ছেন, এই কোশ্চেনটার দিকে আপনি কি পাচ্ছেন, ধরেন তাহলে ইয়েস্টারডে পাস্ট ইনডিফিনিট যদি হয় প্রেজেন্ট পারফেক্ট হবে না, ডু ডিড ডাজের পরে ভার্বের কি হয় বেস ফর্ম হয়, গন আছে হবে না, রাইট। এবার আসেন এরপরে হ্যাড গন দেওয়া আছে পাস্ট পারফেক্ট হবে না, তারপরে আমরা কি বলবো, আমরা বলবো ওয়েন্ট দেয়ার V2, দ্যাটস উত্তরটা কি হবে ডি। এভাবে বুঝে বুঝে পড়তে হবে, আপনারা এইভাবে বুঝে বুঝে পড়বেন, ঠিক আছে। এগুলোর অনেকগুলো কঠিন পার্ট ছিল, আমরা আরেকটা দেখাই, আসেন আমরা কন্টিনিউসটা দেখাই, আমরা কন্টিনিউসটা একটু দেখাই, পাস্ট কন্টিনিউস, পাস্ট কন্টিনিউসটা একটু দেখাই, অনেক ঝামেলা আছে এগুলোর মধ্যে। আসেন আমি তো লেকচারটাকে আপনারা একটু কম বুঝেন তো আমি জানি, এই জন্য পেইড বেস আমরা যেভাবে পড়াই ওভাবে লেকচারটাকে সাজাইনি, ওভাবে সাজাইলে আপনি এতক্ষণ মরে যাইতেন। অনেক সময় না টেন্স বুঝতে হবে, এবং সুন্দর করে যদি একবার বুঝে ফেলতে পারেন আপনাকে আটকানোর মতো আর কারো ক্ষমতা নেই, ঠিক আছে। ওই ফোর্ট নোট এটা থাকলে ওটা হয়, ওটা থাকলে এরকম হবে, এগুলো আসলে ছোট বাচ্চার পড়া, ওগুলো আসলে ক্লাস করার দরকার হয় না, ওগুলো বইয়ে লেখা আছে, ওটা বইয়ে লেখা আছে। ক্লাস ওই জন্যই করতে হয় যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়, কনসেপ্টটা ক্লিয়ার হয়। তাহলে এবার আসেন, অতীতে কোন একটা কাজ যদি চলমান বুঝায় তাহলে ওটা কি হবে রে, পাস্ট কন্টিনিউয়াস। কি হবে, পাস্ট কন্টিনিউয়াস, রাইট। পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি বলছে, অতীতের নির্দিষ্ট সময়ে চলমান কাজ বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। অতীতের আপনার যদি কোনো কাজ রাইট চলমান বুঝায় তাহলে আমরা কি বলি, পাস্ট কন্টিনিউয়াস। ওয়াজ বা ওয়ার আসে, এরপর ভার্বের সাথে কি আসে, আইএনজি আসে, তাই না। উদাহরণ, আই ওয়াজ ওয়াচিং টেলিভিশন অ্যাট 9 PM লাস্ট নাইট। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে মূল কাহিনী, অতীতের নির্দিষ্ট সময়ে কাজটা চলতে থাকে। আসেন এই তিনটার আপনি সঠিক উত্তর আমাকে দেবেন, 1 2 3, তাইলে আর কনসেপ্ট ঝামেলা হবে না, ঠিক আছে, আর কনসেপ্টে ঝামেলা হবে না। এখানে এটা কোন টেন্সে যাবে, এটা কোন টেন্সে যাবে, এবং ডেফিনেটলি এটা কোন টেন্সে যাবে, এই তিনটা আমাকে একটু ব্যাখ্যা করে দিবেন, ঠিক আছে। এই তিনটা আমাকে একটু ব্যাখ্যা করে দিবেন যে ভাইয়া এই তিনটা আমরা কোথায় কোনটা ব্যবহার করব। বলছে আই ওয়াচ আ মুভি রিসেন্টলি, আই ওয়াচ আ মুভি রিসেন্টলি, এখানে কি দেওয়া আছে, রিসেন্টলি দেওয়া আছে, আছে না, এখানে কি বলছে, রিসেন্টলি দেওয়া আছে। আই ওয়াচ আ মুভি রিসেন্টলি, আমি সাম্প্রতিক একটা মুভি দেখছি, আমি কখন দেখছি বলা আছে, আছে না, দেওয়া নাই তো। এবার দেখেন বলছে আই ওয়াচ আ মুভি লাস্ট নাইট, আমি গত রাতে মুভিটা দেখছি। আরটা বলছে আই ওয়াচ আ মুভি লাস্ট নাইট অ্যাট 7 PM, আমি 7টার সময় আমি একটা মুভি দেখছি। তিনটা টাইম ফ্রেম দেওয়া আছে। রিসেন্টলি মানে কি, আমি অতীতের একটা অনির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে, কোন সময় হয়েছে এটা বলা নাই। ওইটার যদি কোনো একটা কাজ অতীতে হয়েছে আর নির্দিষ্ট সময় যদি দেওয়া না থাকে তাহলে আমি একটু আগে বলে এসছি কোন টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট। ওটা কি হবে রে, বলছে ডেফিনেটলি ওটা কি হবে, বলছে প্রেজেন্ট পারফেক্ট হবে, রাইট। ওটা কি হবে, বলছে প্রেজেন্ট পারফেক্ট হবে, তাই না। তাহলে এই যে রিসেন্টলি আছে, তাহলে কি বলবো আমি, তাহলে আমি বলবো প্রেজেন্ট পারফেক্ট। কি বলবো, বলছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, প্রেজেন্ট কি হবে, বলছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আমি গত রাতে দেখছি, এবার টাইম ফ্রেমটা কি আরেকটু কমন হয়ে আছে, লাস্ট নাইট দেওয়া আছে, তার মানে আমরা কি বলবো, পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। বাট এখানে দেখেন
লাস্ট নাইট অ্যাট 7 PM পয়েন্ট অফ টাইম উল্লেখ আছে। কি উল্লেখ আছে? পয়েন্ট অফ টাইম উল্লেখ আছে। পয়েন্ট অফ টাইম উল্লেখ আছে, তার মানে এটা কি হবে বলছে ভাইয়া? এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কারণটা কি? বলছে আই ওয়াচ আ মুভি লাস্ট নাইট অ্যাট 7 PM। তাকান, টাইম ফ্রেমটা তাকান, আমি একটু উপরে তাকাই, দেখেন আমি বলছি 3 নম্বর উদাহরণটা খেয়াল করেন। বলছে আই ওয়াচ আ মুভি লাস্ট নাইট অ্যাট 7 PM। আমি 7 PM এ মুভিটা দেখছি। কখন দেখছি? বলছে ভাই 7 PM এ দেখছি। কখন দেখছি? বলছে ভাই আমি 7 PM এ দেখছি, রাইট? কখন দেখছি? 7 PM এ। তাহলে এবার এই যে আপনি 7 PM এ দেখছেন, তো এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন 7 PM, ঠিক আছে, 7 PM এ দেখছেন, ওকে। তাহলে এবার এটা হচ্ছে প্রেজেন্ট, এটা কি অতীত। তাহলে অতীতে কয়টার সময় দেখছেন? 7টার সময়, তাহলে নির্দিষ্ট করে ফেলছে। মুভিটা যদি হিন্দি হয় তাহলে কয় ঘন্টা লাগবে? 3 ঘন্টা। তাহলে মুভি দেখছেন কি 7টা থেকে কয়টা পর্যন্ত? 10টা পর্যন্ত। তাহলে 10টা পর্যন্ত যদি দেখেন তাহলে এই সময় কাজটা কি চলমান ছিল না? ছিল নাকি ছিল না? তাহলে এই যে আমি বলছি আই ওয়াচ আ মুভি লাস্ট নাইট অ্যাট 7 PM। আই ওয়াচ আ মুভি লাস্ট নাইট অ্যাট 7 PM। আমি কটার সময় দেখছি? আমি বলছি ভাই পয়েন্ট অফ টাইম উল্লেখ থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কেমনে হয়? তো শ্বশুর বলছে, ছি দুষ্ট কথাকার। তার বলছি আই যে 7টা থেকে কি বলছে ভাই? 7টা থেকে 10টা। 7টা থেকে কি বলছে ভাই? 7টা থেকে 10টা। এই যে 7টা থেকে 10টা এই সময়টাতে কি ছিল? কাজটা চলমান ছিল। তাহলে অতীতের নির্দিষ্ট একটা সময়ে কাজটা যদি চলমান থাকে তখন আমরা সেটাকে কি বলি? কন্টিনিউয়াস টেন্স বলি। দ্যাটস ওয়াই এটাকে আমরা কন্টিনিউয়াস টেন্স বলছি। বোঝা গেছে নাকি যায়নি? আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাবেন, ওকে? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাবেন। এভাবে ধরে ধরে পড়তে থাকো, ঠিক আছে? আর যারা যারা ভর্তি হওনি, যারা ঢাকা ডিসিইউর জন্য প্রিপারেশান নিচ্ছ, তারা আমাদের ম্যারাথন ক্লাসগুলোর জন্য আমন্ত্রণ রইল, ওইটাতে ভর্তি হয়ে যাও, 199 টাকা মাত্র। আর যারা সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশ্বাস করো এটা থাকলে এটা হয়, এটা থাকলে ওইটা হয়, এই ধাঁচের টিচার থেকে অ্যাভয়েড করো। তোমার কে কিভাবে নিচ্ছে ব্যাপার থেকে বের হয়ে আসো। তুমি ক্লাস করে কতখানি হাসতেছো এটা থেকে বের হয়ে আসো। কে কত সুন্দর গেট আপ নিয়ে আসতেছে এখান থেকে বের হয়ে আসো। জানতে হবে তোরে ভাই, অনলাইনে যে টিচারগুলো পড়াই, আল্লাহ মাফ করে দিও আমাকে, এর অধিকাংশ শিক্ষককে আমি টানা 3 বছর প্রাইভেট পড়াবো, কোথাও আমার লোকমা দেওয়া লাগবে না। আমি তো ক্লাসগুলো মাঝে মাঝে আমার চোখের সামনেও আসে, এত ভুলভাল কথা বলে, মানে আল্লাহ তাকে তৌফিক দিক, একটু লেখাপড়া করে এসে অন্তত ক্লাস নেওয়া উচিত। হ্যাঁ, আমি একটা কথা সবসময় বলি, আমি ফার্স্ট ইয়ারও ফার্মগেটে 300-র মতো স্টুডেন্ট পড়াইতাম, অর্থাৎ 2012 সালের কথা বলছি। ফার্স্ট ইয়ারে 300 স্টুডেন্ট পড়াইতাম। 2019 সালে প্রায় 700-র মতো স্টুডেন্ট ছিল আমার কাছে, 700। সবাই মিলে ফার্মগেটে যা পড়াইতাম আমি একলাইতেই পড়াইতাম। এবং আল্লাহর অশেষ রহমতে আপনার এতগুলো আমার মতো এককভাবে মনে হয় কেউ কখনো প্লেস পায়নি। হ্যাঁ, তোমরা তো অল্প টাকা দিয়ে ক্লাস পাচ্ছ। আমি একবার রাজশাহীতে গিয়েছিলাম ক্লাস নেওয়ার জন্য, 10 দিন, মানে 10টা ক্লাস 20 দিন নেওয়া লাগবে। আমাকে তারা 8 লাখ টাকা পে করছিল। তার মানে পার ডে কত? 40,000 টাকা পার ডে। তোমাদের তো সৌভাগ্য এত অল্প টাকা দিয়ে আমার ক্লাস পাবো। আমি এত সস্তা ম্যাটেরিয়ালস না ভাই। অনলাইনের ব্যাপারটা কি, হিয়ের সাথে কি হয়? গো হবে নাকি গোস হয়? ওয়াও ভাইয়া সে পড়ায়, যা এটা পরে কি চান্স হয় নাকি? বলত কোথাকার, ওটা কি পরীক্ষা আসে নাকি? হিয়ের সাথে গো হয় নাকি গোস হয়? ওরে বাপরে, নাও থাকলে কি হবে বলো তো? বলো তো কন্টিনিউয়াস টেন্স। এই ছোটো বাচ্চার মাও পারে, ওটা বইয়ে লেখা আছে, ওটা বইয়ে লেখা আছে। আমরা যে শিটগুলো দিই, ওই যে লেখা দিই, দাগ দিই, এটা থাকলে এটা হয়, এটা নিয়ে আসলে মাতব্বরি করার কিচ্ছু নাই। হ্যাঁ, আমি জীবনে যতগুলো চকলেট, তুমি জীবনে যতগুলো চকলেট খাওনি তার চেয়ে বেশি আমি ক্লাস নিয়েছি। আমাদের অডিটোরিয়ামে আমি যখন ক্লাস নিতাম 700-800 করে স্টুডেন্ট উপস্থিত থাকতো, শুধু নাম শুনে মোহামিনুল ভাইয়া ক্লাস নেবে। ঠিক আছে, ওই ক্লাসগুলো তোমরা এত সহজে পেয়ে যাচ্ছ, এত অল্প টাকাতে পেয়ে যাচ্ছ। এই যে কনসেপ্টগুলো পড়ালাম জীবনে জানতে, তাও তো আমি ডিপ অনেক জিনিস ফেলে দিছি, খোদার কসম এখানে অর্ধেক স্লাইড আমি ফেলাই দিছি। যে আমার মনে হয়েছে যে অনলাইনে দুর্বল স্টুডেন্ট, এই কয়েকদিন মানে আমার অভিজ্ঞতা যে তোমরা অনেকখানি দুর্বল, এই জন্য আমি ফেলাই দিছি। অনেক ইনসাইট আমি বলি নাই, একটা টেন্সের সাথে কত অ্যাঙ্গেলে ডিফারেন্স হয় বলি নাই, ভয় পাই। পেইড বেসে আবার ধরে ধরে মাইরা পিঠা শিখাবো। একবার যদি না পারিস জুমে ডেকে নিয়ে এসে আবার বুঝাবো, কিন্তু শিখতে হবে, শিখতে হবে, এটা মাথায় রাখো, শিখতে হবে। আমি সবা মানি নাই, তোমার যে কোনো উস্তাদ রে তুমি যা জিজ্ঞাসা করো মোহামিনুল ভাই কি, তুমি যে কোনো উস্তাদ তোমার আছে সেই উস্তাদকে জিজ্ঞাসা করো। তোমার ক্যাম্পাসের যেগুলো ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকে জিজ্ঞেস করো মোহামিনুল ভাইকে। 4th ইয়ার মাস্টার্সের স্টুডেন্টগুলোরে জিজ্ঞেস করো।
ঠিক আছে? তো আমরা ওই মুখরোচক কথা কম বলি, যেটাতে একটা স্টুডেন্ট আকৃষ্ট হয়। আমরা তোমাকে এইটা বলতে চাই, তুমি আমাদের ডিসিউ ব্যাচে হোক আর সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে হোক, যে ব্যাচে হোক ভর্তি হও, এরপরে তোমাকে যদি রিগ্রেট করতে হয়, তোমার বন্ধুরা তো অন্য প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে না, ওই ক্লাস আর আমাদের ক্লাসগুলো মিলায় মিলায় দেখবা। যদি আমাদের 10% কোয়ালিটিফুল হয়, তাহলে আমি পড়ানো ছেড়ে দেবো, আর পড়াবো না। আমি আজকে থেকে ইস্তফা দিয়ে দেবো, ঠিক আছে? এই যে নাফিসা তাবাসসুমরে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট অনেক আলোড়ন তুলছিল, ওটাও আমার স্টুডেন্ট ছিল। একটা অনেক বড় প্রতিষ্ঠান, ইংলিশ ডিপার্টমেন্টের হেড, আমি নাম বলছি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ছিল, অনেক জনপ্রিয় শিক্ষক এখন, এবং সব জায়গাতে যে সবার আগে আমার নামটাই নেই, যে উস্তাদ শিখাইছে। রেফারেন্স কে, কোথায় শিখছেন, বইয়ের নাম কি বলতে পারে না, বলে উস্তাদ শিখাইছে। ঠিক আছে? তো ওই জিনিসগুলো আপনারা অল্প টাকাতেই পাচ্ছেন। সুফিয়ান স্যারের কথা যদি বলেন, মার্ভেলাস, ওয়ান্ডারফুল পড়ায়, ওয়ান্ডারফুল। আমাদের সিও সাহেব মহসিন অনেক ভালো পড়ায়। হ্যাঁ, এখানে যে কম্বিনেশনগুলো করা আছে আনবিলিভেবল, আপনি কোথাও এর চেয়ে বেটার কম্বিনেশন পেতে পারেন না, পারেন না, পারেন না। ঠিক আছে? আর যদি বন্ধুবান্ধব অন্য জায়গাতেও ভর্তি হয়, আমি আপনাকে এটুকু অ্যাসিওর করবো তারা আবার আমাদের কাছে ভর্তি হবে, কারণ আমাদের ক্লাসগুলো তার কাছে কোনো না কোনোভাবে তার বন্ধুই তাকে প্রশ্ন জিজ্ঞাসা করবে, এটা এত সালে পড়েছিল, এটার ব্যাখ্যাটা কি তুমি পারো? সে বলবে এটা থাকলে এটা হয়, বসে ব্যাপারটা এরকম না, একটু চেঞ্জ হলে উত্তর ভিন্ন হয়ে যাবে। এখানে পাস্ট টেন্স, এরপরে ক্লোজ মার্কার, তাহলে পাস্ট পারফেক্ট, এরকম রুলসের অস্তিত্ব পৃথিবীতে কোথাও নেই। এরকম অস্তিত্ব পৃথিবীতে কোথাও নেই। এগুলো গাঞ্জাখড়ি পড়া, এগুলো বাদ দিতে হবে। একবার ভুল করছো, বারবার ভুল করার কোনো সুযোগ নাই। সুযোগ তোমাকে কেউ দিবে না যদি তুমি তোমার পরিবারে ভালোবাসা থাকো। না হলে কি হবে? পড়ালেখা না করলে কি হবে? কিচ্ছু হবে না। অনেক মানুষ আছে না, পড়ালেখা করেনি, কি হয়েছে? কিছুই হয়নি। কিন্তু আমরা মধ্যবিত্তের ক্ষেত্রে পড়াশোনা ছাড়া কোনো উপায় নেই। এটা তুমি বিশ্বাস করো আর বিশ্বাস না করো। তা আজকে তো স্টুডেন্ট সবচেয়ে কম ছিল, বৃষ্টির দিন, সবাই কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, খিচুড়ি খাইতেছে, অনেকে ফোনের কম্বলের নিচে ফোনে কথা বলতেছে। এটা অপরচুনিটি কস্ট। সে কথাগুলোকে বেশ পছন্দ করে নিয়েছে, তুমি ক্লাসকে পছন্দ করে নিয়েছো, ওইটার ফলাফল তাকে ভুগতেই হবে। একবারে লাথি খেয়ে হুঁশ হয় নাই, আর হুঁশার জীবনও হবে না। ঠিক আছে? এর হুঁশার ভবিষ্যতে ঘটার সম্ভাবনা খুবই ক্ষীণ, খুবই ক্ষীণ। যে একবার ওই যে বলে না, নেড়া বারবার তালতলায় যায় না, যে যায় ওই যে বেল পড়তেই থাকে, পড়তেই থাকে। এ আসলে নিজেরও ভালোবাসে না, ও কারে ভালোবাসে একমাত্র ওই জানে। ও আবার ফোন দিয়ে ওর গার্লফ্রেন্ডে বল, তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। হ্যাঁ বেটা, তুই তো তুই নিজের জীবনে ভালোবাসিস না, তুই তো নিজেই পড়াশোনা করিস না, তুই ওর অন্যের মেয়ের কথা কেমনে বলিস তুই যে আমি তোমাকে অনেক ভালোবাসি? যে নিজেরে ভালোবাসতে মানে সে তো অন্যকে ভালোবাসা, এটা বিলাসিতা মাত্র। নিজেকে ভালোবাসো, মানিব্যাগে সবসময় বাপ মার ছবি রাখার চেষ্টা করবা। বাপ মার যদি ছবি রাখো, তাহলে তুমি কখনো বিপথে যেতে পারবো না, তুমি রিয়েলাইজ করতে পারবে। এই যে যেমন দেখো, আমি আজকেও সকাল 7টার সময় আমার অফিসে ঢুকছি, আমি জানি না আমার অফিস থেকে বের হইতে আমাকে কয়টা বাজবে। হ্যাঁ, এই যে তোমাদের এখানে ক্লাস নিলাম, ক্লাস নিয়ে আবারও আমার অফিসে যাবো, ওইখান থেকে আমি জানি না রাত 10টা না 11টা বাজবে, আমি জানি না। টাকা ইনকাম করা এত কষ্ট। এই যে বৃষ্টি হচ্ছিল, আমি ওই অফিস থেকে এই অফিসে যখন আসছি, বৃষ্টির মধ্যে আমার স্টাফে বললে বাইক টান দে, ধূপ করে আমি চলে আসছি এখানে ভিজতে ভিজতে। টাকা ইনকাম করা এত কঠিন। তোমার বাবাও সেম উপায়ে কষ্ট করে টাকা উপার্জন করে, দিনের পর দিন খেটে 30টা দিন কামলা দিয়ে, যেখানে কামলা দিক, যে অফিসে কামলা দিক, কামলা দিয়ে টাকা নিয়ে আসে, আর ওই টাকা দিয়ে তুমি ভর্তি হচ্ছ, মোবাইল কিনছো, নেট কিনছো, আর ওটা অপব্যবহার করছো। বাপ মায়ের সাথে 2 নম্বরই কইরো না ভাই। জীবন একটা ছোট্ট, এই ছোট্ট জীবনের সাজানোর দায়িত্ব তোমার। নাটক ভরিতা করে জীবন চলবে না। আজকে চলতেছে, বাপে টাকা দিচ্ছে, যেদিন বাপ মরে যাবে তোর টাকা দিবে কে? যেদিন বাপ মরে যাবে সেদিন টাকা দিবে কে? তুই তো আবার বাপ হবি, তোর সন্তানের কোত্থেকে দিবি? মন একটু প্রশ্ন করে দেখিস। তুমি ছোট মানুষ না, তুমি ছোট মানুষ না, তুমি ফিটারে খাও না, তোমার যথেষ্ট বয়স হয়েছে, দায়িত্ব নেওয়ার সময় তোমার চলে আসছে। এই দায়িত্ব নেওয়ার সময় আইসা বাইরের দেশে তুমি যদি দেখো, কলেজ পড়ে স্টুডেন্টকে বের করে দেয়, যাও তুমি অন্য কোথাও কাজ করে নিজের জীবন অতিবাহিত করো। তুই একটা দামড়া পোলা, তোর বাপের কাছ থেকে টাকা নিয়ে তুই বিড়ি খাস, তা তোর চেয়ে খারাপ কেউ আছে? বাপের রক্ত দিয়ে বিড়ি খাইতে তোর লজ্জা লাগে না? একটু লজ্জা লাগে না? একটু শরম লাগে না? আরে বেটা, সিরাজউদ্দৌলা 19 বছর বয়সে শাসন করে গেছে গোটা এলাকা, তোর বয়স হলো 21। নিজে চোখের দিকে তাকা, সিরাজউদ্দৌলা ওই সময় গোটা এলাকা শাসন করে গেছে, আর তুই কি করতেছিস? নিজের মনরে একটু প্রশ্ন কর। হ্যাঁ, কারো মেধা কম বা বেশি না, শুধু পরিশ্রমের উপর এটা নির্ভর করে। এটা শুধুমাত্র পরিশ্রমের উপর নির্ভর করে, আর কিচ্ছু না। তুমি কতখানি ডেডিকেশন দিচ্ছ, এটাই হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে? তো সবাই ভালো থেকো। আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আর ভর্তি হয়েছে বন্ধু বান্ধবদের বইলো একটু। হ্যাঁ, আল্লাহ হাফেজ।